কাছে অনুরোধ থাকলো যে আপনারা সরাসরি আপনাদের ঘটনাটি রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিন। সেটা মোবাইলে হতে পারে বা অন্য কোনো ডিভাইস দিয়েও করতে পারেন আপনি। আপনি বাট আপনি চাইলেই সেটা সবচাইতে ভালো হয় যদি আপনি আমাদেরকে রেকর্ড করে পাঠান। প্রতিদিনই আমাদের কাছে এরকম কিছু ঘটনা থাকে যে সমস্ত মানুষজন আমাদের লিসনাররা স্টুডিওতে আসতে পারেন না বা সম্ভব হয় না, তাদের ঘটনাগুলো আমরা পড়ে শোনাই। সেরকম একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই আজকের ভূত এফএম। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আজকে ইচ্ছা আছে বেশ কিছু ঘটনা পড়ার, বেশ কিছু রেকর্ড ফাইল অর্থাৎ অডিও ক্লিপ প্লে করার। দেখা যাক কি হয়। চলে যাচ্ছি ঘটনায়। ঠিক যেভাবে লিখেছেন আমাদের লিসনার, আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি ঘটনাটি। কেমন আছেন রাসেল ভাই? যদিও আমি জানি আপনি ভালোর দলে। আমার বাড়ি টাঙ্গাইলের মধুপুর থানার জলছত্র গ্রামে। আমি ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সেটা প্যারানর্মাল অথবা ভৌতিক কোনো ঘটনা না, আবার নিজেকে সুপার হিউম্যানও বলবো না, তবে এটা আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা এবং প্রায়ই এ ধরনের ব্যাপার আমার সাথে ঘটে এবং এখন অবধি ঘটে যাচ্ছে। ঘটনায় যাই। আমাদের গ্রামে একটা পুলিশ ফাঁড়ি আছে এবং এখানকার প্রায় পুলিশদের সাথে মোটামুটি ভালো সম্পর্ক আমার। তেমনি ঘটনাচক্রে এক পুলিশের সাথে আমার পরিচয় হয় এবং একটু গভীরভাবেই হয়। তিনি আমাকে শ্বশুর বলে ডাকতেন, আমি জামাই বলে। সেই সুবাদে তার অনুরোধে তার দেশের বাড়ি যাই এবং দুইজনে একসাথেই যাই। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানার নলছিয়া গ্রামে। গ্রাম অঞ্চল বলে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। রুমের ভেতর পাশাপাশি দুইটা খাট থাকায় জামাই এক খাটে, আমি এবং পুলিশের দুই ছেলে একসাথে শুই। শোয়ার সময় জামাই আমাকে বারবার অনুরোধ করছিলেন তার সাথে ঘুমানোর জন্য। আমি চিন্তা করলাম তার ছেলেরা এই ভেবে মন খারাপ করবে যে আব্বা এতদিন পর এসে আমাদের সাথে না থেকে নানুর সাথে থাকছে। তারা আমাকে নানু বলে ডাকতো। এইসব চিন্তা করে ওদের সাথে ঘুমালাম। তখন রাত কয়টা বাজে জানি না, যখন খুব বাজে একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভাঙল। স্বপ্নে দেখি আমি একা খাটের ওপর বসা এবং একটা গোখরা সাপ আমার সামনে গোল হয়ে বসে আছে, তবে ছোবল দিচ্ছে না। আবার হঠাৎ দেখলাম জামাই মারা গেছেন এবং তার মৃতদেহ তাদের বাড়ির পেছনের পুকুরের পানিতে ভাসছে। ঘুম ভাঙার পর দেখলাম আমার সারা শরীর ঘামে ভেজা। আশেপাশে তাকালাম, সবাই যে যার মতো ঘুমাচ্ছে। মনে হচ্ছিল ভিন্ন ধর্মী এক নীরবতা গ্রাস করছিল আমাকে। কাউকে কিছু না জানিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, যদিও পরে আর ঘুমোতে পারি নাই। ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো। আমার কাছে আশ্চর্য লাগলো এবং ভয়ও পেলাম এবং যখন আমি তাদের স্বপ্নের কথা বলি। প্রথমে আমি দাদি পুলিশের মাকে বলি, তিনি আমাকে বলেন আপনার জামাই ওই খাটে ঘুমালেই এই স্বপ্ন দেখে। আবার জামাইকে জিজ্ঞেস করলে সে বলল এ কারণেই তোমাকে আমার সাথে ঘুমাতে বলেছিলাম। যদি আমি শুনেছিলাম যে কোনো এক সময় তার সাথে কালো জাদু টাইপের কিছু করা হয়েছিল। কথা হলো তিনি ওই স্বপ্ন দেখেন তার সাথে জাদু করা হয়েছিল, কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু আমার সাথে তো কিছু করা হয়নি এবং আমি তাদের পরিবারের অথবা বংশেরও কেউ না এবং ওই খাটে প্রতিনিয়ত কেউ কেউ না কেউ ঘুমাচ্ছে। আমি জানি রাসেল ভাই, অন্যান্য ভৌতিক ঘটনার ভেতরে আমার ঘটনা সিলেক্ট হবে না, তবে অন্যান্য ঘটনার মতো এই ঘটনার কারণ অথবা ব্যাখ্যা আমি আজও পাইনি। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম এবং আমার কাছে অদ্ভুত লেগেছে একটা বিষয়, যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার কাছে অদ্ভুত লাগবে যে আপনি হঠাৎ করে মাথাটা যদি ঘুম ভেঙে ওঠেন এবং সত্যিই দেখেন যে আপনি বিছানায় বসে আছেন এবং আপনার সাপ, এবং সেটা গোখরা সাপ, তাহলে আপনার কেমন লাগবে? এর চাইতে ভয়াবহ কিছু কিন্তু হতে পারে না। স্বপ্নের মধ্যে মাঝে মাঝে এমন কিছু ভয়াবহ ঘটনা ঘটে, আমাদের মধ্যে মনে হয় খুব এরকম মানুষ কম পাওয়া যাবে যিনি একদম হাসি মুখে ভয়ের স্বপ্ন দেখতে রাজি। আর যদি থাকেন তাহলে অবশ্যই এসএমএস করে জানাবেন। সেরকম সাহসিকতা থাকলে তো সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। আমরা প্রশংসা করব, কোনো সমস্যা নেই, বাট আমার মনে হয় না যে কেউ এরকম পারবে না। বিশেষ করে আমি আরো কিছু ঘটনা আছে, কিছু কিছু স্বপ্ন সত্যি হয়ে যায়, কিছু কিছু মানুষের কিছু কিছু স্বপ্ন সত্যি হয়ে যায়। যাদের স্বপ্ন সত্যি হচ্ছে তারা তো যদি খুব ভালো কিছু স্বপ্ন দেখেন তাহলে সেটাতে নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন যে দুঃস্বপ্নগুলো দেখছেন, কেউ মারা যাচ্ছেন, কারো কোনো ক্ষতি হচ্ছে এবং পরবর্তীতে ঘুম ভেঙে ওঠার পরে একদিন বা দুই দিনের ব্যবধানেই যখন সেই ঘটনাগুলো ঘটছে, সেই মানুষটা
ঘুম হারাম হয়ে যাওয়ার কথা ইনফ্যাক্ট, মানে এটা তো বলারই অপেক্ষা রাখে না। যাই হোক, আমার মনে হয় যে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং সেই মতামত অবশ্যই আমরা খুব গুরুত্বের সহকারেই আমরা সবসময় বিবেচনা করে থাকি। আরো একবার জানিয়ে দিই, আমাদের SMS করার নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি কিছু SMS পড়ে ফেলতে চাই। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে SMS করেছেন মুস্তাকিম তানুর থেকে, এবং তিনি সবাইকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা জানিয়েছেন। ভাই সারাদিন অনেক হয়েছে আসলে। আমাদেরকে খায়রুল SMS করেছেন, এবং তিনি বিরামপুর থেকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি লিখন। এছাড়াও ফুর্তি হাবিব টাঙ্গাইল থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে শাওন মিরপুর থেকে, SMS করেছেন বিপ্লব, SMS করেছেন আমাদেরকে সানি খুলনা থেকে। এছাড়াও MD সজীব আমাদের SMS করেছেন ঢাকা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আকাশ জান্নাত খুলনা থেকে আমাদের SMS করেছেন। অনামিকা ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে রাকিব ধূপচাচিয়া থেকে, বগুড়া থেকে আর কি। হাসিব আমাদের SMS করেছেন সাতক্ষীরা থেকে। রাবি আমাদের SMS করেছেন তন্দ্রা টিপু সুলতান রোড থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকে, আপনি যদি SMS করতে চান, আচ্ছা ইলা SMS করেছেন, ইলা তানভীর, এবং আমাদেরকে এবং SMS করেছেন আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে তো নিয়মটা আমি একটু বলে দিচ্ছি, আর একটু কিছুক্ষণ পর আবারও জানিয়ে দিব। আপাতত আমরা সরাসরি ঘটনায় চলে যাব, এবং আমাদের সাথে একজন অতিথি আছেন এই মুহূর্তে। আমরা তার কাছে তার জীবনের ঘটনা শুনবো। শুরুতেই জানতে চাইবো তার নাম, তার পরিচয়। হ্যালো লিসেনার্স, আমি আসিফুল ইসলাম, ব্র্যাক ভার্সিটি ট্রিপলিতে পড়ছি। আমি মহাখালী থেকে এসেছি। ওকে, আমরা ঘটনায় যাই। ওকে ভাইয়া, ঘটনাটা 2012 সালের 12ই অক্টোবর। আমার তখন অ্যাডমিশন এক্সাম চলতেছিল। তো ভাইয়া, আমার হোম টাউন রাজশাহী। আচ্ছা। তো আমি রাজশাহী থেকে ঢাকা এসেছি এক্সাম দেওয়ার জন্য, মোটামুটি 2 দিন আগে। দেন ওই দিন আমি পরীক্ষার আগের দিন আমি আমার ভাইয়ার বাসায় উঠি। আমি ঠিকানাটা বলতে চাচ্ছি না। ভাইয়ার বাসায় ওঠার পরে ভাইয়াদের নতুন ফ্ল্যাট, সেটা অ্যাকচুয়ালি কমপ্লিট হয় নাই, একদমই কমপ্লিট হয় নাই। বাট 7th ফ্লোরে ভাইয়ারা নিজেদের থাকার জন্য একদম পুরো ফ্ল্যাটটাই মোটামুটি কমপ্লিট করছিল। তো আমি সেখানেই যাই। তো আমাকে যেই রুমটায় থাকতে দেয়া হয়েছিল সেই রুমটা অনেকদিন ধরেই বন্ধ ছিল, বিকজ ভাইয়ার রুমে মানে ওই ফ্ল্যাটে একাই থাকতো। তো আমি সেদিন পরীক্ষা দিই, ফ্রাইডেতে আমার পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার পর আমি বাসায় আসি। দেন সেই দিনও আমার থাকার কথা ছিল এবং সেদিন থাকি। তো রাত্রে 12টার দিকে সেদিনও ভূত FM চলতেছিল। তো আমি জাস্ট স্বাভাবিকভাবেই পরীক্ষা শেষ একটু রিল্যাক্স হয়ে ভূত FM শোনার জন্য টিউন করি। তো ভূত FM শুনতে শুনতে এক পর্যায়ে যখন ব্রেক হয়, দেন আমি মনে হলো যে হেডফোন কানে দেওয়ার পরেও আমি মনে হলো যে বাইরে কিছু একটা শুনতে পাচ্ছি, বাইরে কিছু একটা আওয়াজ টাইপের কিছু একটা হইতেছে। তো স্বাভাবিকভাবে আমি হেডফোন খোলার পর অনেকক্ষণ, মিনিমাম 5 থেকে 6 মিনিট ওয়েট করার পর দেখি যে সামথিং ইজ রিয়েলি মানে রং। যা হচ্ছে তা মানে বাইরের দিকে একটা আওয়াজ। ডাইনিং, আমি বাসার একটু মানে স্ট্রাকচারটা বলে দিই। বাসায় 3টা রুম, একটা ডাইনিং আর ড্রয়িং রুম। তো ড্রয়িং রুম থেকে ডাইনিং এর দিকে একটু বড় স্পেস, তো সেই জায়গায় একটা আওয়াজ অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছে, এবং সেটা আমার রুমের দরজায় একটু পরপর মানে চক্কর দিয়ে যাচ্ছে। তো রাসেল ভাই, ফার্স্ট অফ অল আমার খেয়াল হলো যে ভূত FM শোনার পর আমার জিনিসটা মানে এফেক্ট করছে কিনা, যে আমি আসলেই ভয় পাচ্ছি কিনা। অনেকক্ষণ চিন্তা করার পর মনে হলো যে অ্যাকচুয়ালি এটা না, এটা কখনই না। দেন আমি দেখি যে জিনিসটা আসলে মানে এই সাউন্ডটা প্রচন্ড ভাবেই এফেক্ট করছে আমি যখন রাতে ঘুমাতে যাচ্ছি, মানে ঘুমানোর ডিসিশন নিলাম যে এই টাইমে আমার পক্ষে মানে জেগে থাকা সম্ভব না। বাট ওই টাইমে আমি যখন ঘুমাই তখন মানে প্রচন্ড ঠান্ডা পড়ছিল, প্রচন্ড শীত ছিল, কিন্তু আমি ওই শীতের ভেতরেই ঘামতে শুরু করি। আর আমি তখন ফ্যান ছেড়ে দিই। তো তারপরেও দেখি যে আওয়াজটা ভালোই মানে অনেক জোরে হচ্ছে, আর একটা শীষ বাজানোর আওয়াজ, খুব স্লোলি একটা শীষ বাজানোর আওয়াজ, যেটা মিনিমাম 5টা থেকে 6টা ভয়েসে একসাথে জিনিসটা এফেক্ট করছে। তো ফার্স্ট অফ অল আমার তখন মনে হলো যে শীষ বাজানোর আওয়াজ। জি। আচ্ছা।
তো আমার তখন মনে হলো যে এই টাইমে আমার ভয় পাওয়া ঠিক হবে না। আমি ভাবলাম যে এই টাইমে দোয়া দুরুদ, তখন আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছিল না। তো রাসেল ভাই আমায় আয়াতুল কুরসিটাও অ্যাকচুয়ালি পুরোপুরি মুখস্থ নাই। দেন আমি ডিসাইড করি যে জিনিসটা আমি রেকর্ড করব। আমি ফোন অন করি আর তারপরে আমি জিনিসটা বিছানার এক পাশে যেখানে দরজা ছিল, যে জায়গায় আওয়াজটা একদম ফাইনালি মানে আমার উপর একটা এফেক্ট ফেলছিল, ওই জায়গায় আমি রেখে দিই। রেখে দেওয়ার পরে বিছানার একদম শেষ মাথায় চলে আসি, যাতে আমার ফোনটা কোনোভাবে নড়াচড়া না করে, প্লাস হচ্ছে রেকর্ডটা যেন ঠিক মতো হয়। তো দেন আমি জিনিসটা রেকর্ড করি আর আমি অনেকক্ষণ ধরে মানে তখন রীতিমতো ঘামতে থাকি আর মানে জাস্ট তখন দেখি যে কিছুক্ষণের জন্য আর কি মানে সাউন্ডটা বন্ধ ছিল। তো আমি ভাবতেছি যে রেকর্ড করতে দিলাম, বাট সাউন্ডটা অফ হলো। জিনিসটা কেমন দেখে, জাস্ট 5 মিনিট ওয়েট করার পরে দেখতেছি যে জিনিসটা আওয়াজ করতেছে, কিছু একটা ছিল সেটা ভালোই আওয়াজ করতেছে। তো অনেকক্ষণ ধরে জিনিসটা রাত্রেবেলায় মানে ইন শর্ট আমি যদি বলি, রাত্রে 1:15 থেকে 1:15 পর্যন্ত টানা 1 ঘন্টা রেকর্ড হয়। আর ওই টাইমের ভিতরে আমি কোন এক সময় ঘুমায় যাই। দেন আমি আমার হোম টাউনে যাই রাজশাহীতে। দেন ওখানে অ্যাকচুয়ালি আমি পিসিতে আর কি সাউন্ড ক্লিপটা নিই, যে একটু চেক করব যে অ্যাকচুয়ালি কিছু রেকর্ড হয়েছে কিনা। তো অনেকক্ষণ ধরে আমি আর আমার মানে 1 ঘন্টা রেকর্ডিং ভাইয়া, মানে অনেকক্ষণ ধরে। তো আমি আমার ছোট ভাইকে বলি যে তুমি একটু মানে প্লিজ দেখো, মানে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে মানে সাউন্ড ক্লিপে যদি মানে মাঝখানে যদি আওয়াজ হয় জিনিসটা ওঠানামা করবে, তো তুমি একটু দেখো যে জিনিসটা হয় কিনা। তো আমি অন্য রুমে যাই। 10 মিনিট পর ও আমাকে বলে যে ভাইয়া কিছু একটা আওয়াজ ধরছে। তো আমি যাই রুমে, দেন আমি বেস দিয়ে সাউন্ড ক্লিপটা মানে আরেকবার শোনার ট্রাই করি। দেন দেখি যে একটা আওয়াজ শীষ বাজানোর খুব স্লোলি জিনিসটা আওয়াজটা মানে আমি শুনতে পাইছি। দেন আমি ওকে বললাম যে তুমি জিনিসটা কন্টিনিউ করো, দেখো কতক্ষণ জিনিসটা শুনতে পাও। ও জিনিসটা শোনে, মানে অনেক ধৈর্য ধরেই শোনে। দেন হচ্ছে তারপরে ভাইয়া আর কি আমি আর ও মিলে অনেকক্ষণ ধরেই টাইম মানে একদম অ্যাকিউরেট টাইম, কোন টাইমে আওয়াজটা হচ্ছে দেখা যায় যে মিনিমাম 15 থেকে 20 মিনিট পর পর ওই যে রেকর্ডিং ক্লিপটাতে আওয়াজটা হয়েছে একদম সেম টাইপের। দেন জিনিসটা আমি বলি আম্মুকে যে এরকম অ্যাকচুয়ালি হয়েছে আমার সাথে, আমি তো জিনিসটা রেকর্ড করছি। আম্মুকেও শোনাই। তো মানে অ্যাকচুয়ালি আমি অনেককেই শুনাইছি, ক্লোজ যারা রিলেটিভস তাদেরকে শুনাইছি। তো তারা বললো যে অ্যাকচুয়ালি মানে খালি ফ্ল্যাটে হয় যে মানে জিন ভূত, মানে ভূত বলবো না, আমি ভূতে বিশ্বাস করি না, জিনের কথাই বলি। জিনরা আর কি মানে তারা আর কি থাকার জন্য একটা প্লেস খোঁজে যেখানে মানুষ থাকবে না। তো তারা হয়তো সেই রুমটাকে বেছে নিয়েছিল। আমি হয়তো সেখানে 1 দিনের জন্য বা 2 দিনের জন্য থেকে তাদের হয়তো ডিস্টার্ব করছি, আমাকে ভয় দেখানোর জন্য জিনিসটা করা হয়েছে। ওকে, আমি অনেক লজিক খুঁজছি যে জিনিসটা অ্যাকচুয়ালি আসলে অন্য কিছুর আওয়াজ কিনা, বাট ভাই আমি অডিও ক্লিপটা ইভেন কি গতকালকেও মানে এই জিনিসটা অনেক ঘাটাঘাটি করছি, স্পেকট্রাম ভিউ করছি সফটওয়্যারে নিয়ে। তারপরে সাউন্ড ক্লিপটা আমি গতকালকে রাত্রে 3-4 জায়গায় মানে যতগুলো ইয়া ছিল মানে যে সব জায়গায় আমাকে শব্দটা ইয়া করছে রেকর্ডিং ইয়ার ভিতরে, আমি প্রত্যেকটাই মানে কাটছি এবং প্রত্যেকটারই মানে প্লে করে দেখছি, স্লো মোশনেও আমি ছেড়ে দেখছি। জিনিসটা মানে প্রচন্ড রকম হরেবল একদমই। এই ছিল আমার ঘটনার। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ঘটনা শুনলাম এবং আমি আপনাদেরকে বলছি যারা এসএমএস করছেন, অনেকে এসএমএস করছেন, দেখতে পাচ্ছি আসিফ আমাদের এসএমএস করছেন রাজশাহী থেকে। তিনি লিখেছেন আজকের ভূত এফএম জোস হবে, তিনি আশা করছেন যে ভূত এফএম জোস হবে। আমিও সেটা আশা করছি ভূত এফএম জোস হবে। এখনো পর্যন্ত তেমন জমজমাট হয়ে ওঠেনি, আর কিছুর মতো জমে যাবে ইনশাল্লাহ। এবং যারা লিখছেন তাদেরকে বলি যে হ্যাঁ, শুধুমাত্র আপনার পজিটিভ মন্তব্য করলে আপনার এসএমএস পড়া হবে এরকম কোনো কারণ নাই। আমরা কিন্তু নেগেটিভ মন্তব্যগুলো পড়ি এবং ঠিক সমান গুরুত্ব দিয়ে পড়ি। সুতরাং আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের একদম যে মতামতটা একদম মানে একদম যেই মতামতটা সঠিক সেটাই আপনি দিবেন, মানে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি বলবেন। আমাদেরকে হিয়া এসএমএস করেছেন, হিয়া অনা সুইটি ময়মনসিং থেকে তারা এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি
ডার্ক সোল টাঙ্গাইল থেকে সুজন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে সুমন জ্যাকসন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি খায়রুল ইসলাম, শিবলু আমাদের এসএমএস করেছেন রাজশাহী থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন আলামিন হোসেন সাগর, এছাড়াও দেলোয়ার আমাদের এসএমএস করেছেন আমাদেরকে অনেক আমাদেরকে এসএমএস করছেন, এবং তিনি লিখেছেন যে আমার ভয় করছে না। আচ্ছা, দেখা যাক ভয় আপনাকে ভয় দিতে পারি কিনা। আমাদেরকে এসএমএস করেছেন শিফাত রেহান, এছাড়া আমাদের এসএমএস করেছেন রাসেল, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে হেদায়ত ময়মনসিং থেকে, এছাড়াও আমাদের এসএমএস করেছেন রাব্বি ঝিনাইদাহ থেকে, আমাদেরকে এসএমএস করেছেন অনেক নেত্রকোনা থেকে, প্রান্ত রাজশাহী থেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার কাছে যে ঘটনাটি রয়েছে সেটিও একজন পাঠিয়েছেন। আমি তার ঘটনাটি ঠিক তার মতো করে পড়ে শোনাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ঘটনাটি আমাদের লিখেছেন তিনি যেভাবে লিখছেন সেভাবে আমি পড়ছি। আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন। কেমন আছেন বলবো না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে, এবং চাই আপনি সবসময় ভালো থাকেন এবং আমাদের নতুন নতুন ঘটনা সংগ্রহ করে উপহার দেবেন। আমার ছদ্মনাম গোলাম, আমার নাম প্রকাশ করা যাবে না। আসল নামটা তিনি আমাদের অবশ্য লিখেছেন ব্র্যাকেটে, কিন্তু সেটা আমরা পড়তে পারছি না নিষেধ থাকার কারণে তার। এবং তিনি বলছেন, আমি খুলনা খালিশপুরে এক সময় থাকতাম, তবে অনেক বছর থেকে ঢাকায় বসবাস করে আসছি। খালিশপুরে বাসা ছিল হাউজিং স্টেটে, এবং আমার কয়েকটি ঘটনা আছে, তার মধ্যে আজ প্রথম ঘটনা পাঠাচ্ছি। আমি তখন 7ম শ্রেণীতে পড়ি। আমাদের বাসার আশেপাশে অনেক বিহারি লোকজন থাকতো। আমার খেলার সাথী বলতে কিছু বাঙালি আর বেশিরভাগ বিহারি ছেলে মেয়েরা। আমাদের বাসার ঠিক 3 বাসা আগে একজন বাঙালি ভদ্রলোক বিহারিদের ওই বাড়িটি কিনেছিলেন। নতুন এই মালিকের নাম রাব্বানি। যেহেতু বাড়িটা অনেক পুরাতন, তাই তিনি বাড়িতে ওঠার আগে বাড়িতে টুকটাক মেরামত ও কালারের কাজ করানোর জন্য মিস্ত্রি এবং লোকজন নিয়ে আসলেন। বাড়িটা খালি এবং মিস্ত্রি সহ লোকজন কাজ করছে। আমরা খেলতে খেলতে ওই বাসায় ঢুকি, এবং বাড়ির নতুন মালিক মিস্ত্রিদের বলছে বাড়ির ছাদে এবং বাড়ির এক কোণাতে একটি টয়লেট আছে, যার ছাদে কিছু ছোট ছোট বট গাছের মতো আছে, সেগুলো সব কেটে পরিষ্কার করতে। মিস্ত্রিরা সকল দিকের আগাছা ও গাছগুলো কেটে পরিষ্কার করছে, শুধু টয়লেটের ছাদেরগুলো বাদে। 2 দিন পরে এসে মালিক আবার বলছে কেন ওইটা বাদ রাখলা। তখন প্রধান মিস্ত্রি বলছেন যে স্যার, আমি স্বপ্নে দেখেছি ওই গাছ কাটলে ভালো হবে না। এক পর্যায়ে মিস্ত্রিরা কাজ ছেড়ে দিয়ে চলে গেল, আর রাব্বানি সাহেব বলেন আমি নিজেই কাটবো। তিনি এই বাড়ি কেনার 2 মাস আগে বিয়ে করেন। বাসায় ফিরে যখন তার ওয়াইফকে তিনি সবকিছু বলেন, বাসায় ফিরে তিনি তখন সে কিছু বলেনি। সেও নাকি তার পরের দিন স্বপ্নে দেখেছে যে ওই গাছটা কাটলে তার স্বামী মারা যাবে, অর্থাৎ ওয়াইফের কথা বলছেন উনি। সকালে তার স্বামীকে সবকিছু খুলে বলে সে, এবং যা সে স্বপ্নে দেখেছে তার স্বামী বলেন যে আমি সমস্ত কুসংস্কার বিশ্বাস করি না। আশেপাশে সবাই তাকে মানা করছে, কিন্তু তিনি কারো কথা শোনেন না, এবং একটা দা দিয়ে নিজেই টয়লেটের ছাদে উঠে পড়েন, এবং আমরা সহ আরো অনেক লোকজন দাঁড়ানো ছিল তার বাড়ির সামনে, যারা এই স্বপ্নের কথা শুনেছেন। দা দিয়ে এক কোপ দিয়ে 3-4টা গাছ কেটে ফেলছেন, এবং কিন্তু গাছের গোড়া থেকে সাদা কষের বদলে কেমন লাল একটা মানে রক্তাক্ত টাইপের একটা কষ পড়ছিল, এবং এরপর গাছের কিছু অংশ ছাদ থেকে হাত দিয়ে টেনে তুলে ফেলতে থাকেন তিনি, আর বলতে থাকেন যে মানুষের আর কাজ নেই, কুসংস্কার নিয়ে ভয় দেখায়। এরপর আমরা সবাই বাসায় চলে যাই, কিন্তু ওই দিন রাতেই আনুমানিক রাত 10টা তার প্রচন্ড জ্বর হয়, এবং ভোরে ফজরের আজান শেষ হয়, আর তখনই তিনি মারা যান। তো এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটিও বেশ অদ্ভুত টাইপের একটু ঘটনা, যে গাছ কাটা নিয়ে মানে এটা অমীমাংসিত। পরে আর জানানি যে কোনো আসলে কেন কি হয়েছিল এর পেছনের ঘটনাটা, এই পেছনের ঘটনা জানতে পারলে নিশ্চয়ই আরো অনেক ভালো হতো। যাই হোক, আপনারাও যারা ঘটনা পাঠাতে চাচ্ছেন তারা ঘটনা পাঠান, এবং আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন। আমরা যদি আপনার ঘটনা সিলেক্ট হয় ডেফিনেটলি প্রচার করব ভূত FM এ। একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সো কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12টা বেজে 24 মিনিট। আমি রাস্তেল আছি সাথে, এবং আমরা ঘটনা শুনছি
এবং পড়ছি আপনাদের এসএমএস। এখনো দেখতে পাচ্ছি বেশ কিছু এসএমএস আমাদের কাছে রয়েছে। আমাদেরকে সাইমন এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ইমরান, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি বুড়ি, এবং এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস করেছেন মাইনুল। আচ্ছা, আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি সুমন, এছাড়াও ত্রিনা আমাদের এসএমএস করেছেন জাহান, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি দীপ্ত রাজ, এছাড়াও আমাদেরকে নীলাঞ্জনা এসএমএস করেছেন নোমান, তুষার আমাদের এসএমএস করেছেন সোহেল, এছাড়াও ইমরান আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে আরো এসএমএস করেছেন দেখতে পাচ্ছি দীপ্র, আমাদেরকে এসএমএস করেছেন মেঘলা মামুন নেত্রকোনা থেকে, আমাদেরকে রতন যাত্রাবাড়ি থেকে এসএমএস করেছেন, সোয়াদ আমাদের এসএমএস করেছেন চিটাগাং থেকে, এছাড়াও আমাদেরকে আরো অনেকে এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যাই হোক, আমরা চলে যাব আরো একজনের ঘটনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন অতিথি এই মুহূর্তে জয়েন করেছেন, এবং আমি প্রথমে জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। হাই লিসেনার্স, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। ওকে, আমরা সরাসরি আপনার ঘটনায় চলে যাই। ঘটনা শুরু করার আগে আমি বলতে চাই যে আজকে বাংলাদেশ আরেকবার একটা ক্লোজ ম্যাচ হেরে গেল, যার জন্য আসলে আমার অনেক খারাপ লেগেছে। তারপর যাই হোক, বেস্ট অফ লাক ওয়ানডে সিরিজের জন্য। আসল ভাই, আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি যেই ঘটনাটা শেয়ার করব, এটা আমার কাজিনের সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা। আমার কাজিনের নাম রানু। ঘটনাটা ঘটেছিল 1994 এর দিকে। আমাদের ফ্যামিলির আমরা সব মেম্বাররা একবার পিকনিকে গিয়েছিলাম টাঙ্গাইলের একটা জায়গায়। ফার্স্টে আমরা গাজীপুরের একটা ফুড কোর্টে ব্রেকফাস্ট করি, তারপর আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিই। তারপর আমরা সেখানে গিয়ে আমরা লাঞ্চ করি একটা কটেজের সামনে, আর কটেজটা ছিল জঙ্গলের টাইপের একটা জায়গায়। সেই কটেজের যে দায়িত্বে ছিল একজন ভদ্রলোক, সে বারবার করে আমাদেরকে বলছিল যে এখানে আপনারা বেশিক্ষণ স্টে করেন না, কারণ সন্ধ্যার পরে এই জায়গায় এখানে কেউ আসে না। আরেকটা কথা বলে রাখি রাসেল ভাই, ওই কটেজের ভিতরে যারা যারা প্রবেশ করেছিল, আমার এই কাজিনটাই ছিল আনম্যারিড। তারপর তারা ওই কটেজের ভিতরে যায় এবং অনেক পিকচার তোলে, আর অনেকক্ষণ ভিতরে ছিল। আর ওই লোকটা বলছিল যে আপনারা এখানে থেকেন না, আর ভিতরের দিকে যেন না। তারপর তারা ওখান থেকে চলে আসে, আমরা ঢাকায় ব্যাক করি। তারপর শুরু হয়ে যায় আমার কাজিনের সাথে ভয়ানক ঘটনা। একদিন আমার কাজিন রাতের বেলা আমার এক ছোট চাচির সাথে রাত্রেবেলা শুয়েছিল, আর ঠিক রাত তখন 2:30-3টা হবে, এরকম টাইমে আমার কাজিন ফিল করে যে তার পায়ের বুড়ো আঙ্গুলটা ঝিঝি ধরে গেছে, এবং আস্তে আস্তে তার পুরো শরীরটা ঝিঝি ধরে যায়। কিছুক্ষণ পরে সে চোখ খুলে দেখতে পায় ডিম লাইটের আলোর মধ্যে যে রুমের মধ্যে একটা শ্যাডো হাঁটা চলা করছে। সে অনেকক্ষণ জিনিসটাকে দেখতে পায়, তারপর কিছুক্ষণ পরে দেখে সে জিনিসটা ভ্যানিশ হয়ে গেছে। তার পরের দিন সকালবেলা সে তার আম্মুর সাথে এই ঘটনাটা শেয়ার করে। তারপরে 2-3 দিন এই টাইপের আর কিছু হয় না। 4th ডেতে সেম ভাবে রাত্রেবেলা সে ঘুমিয়েছিল, সেম ভাবে তার পায়ের বুড়ো আঙ্গুলটা ঝিঝি ধরা শুরু করে দিল, তারপর তার পাটাও ঝিঝি ধরে গেল। তারপর এবারে সে চোখ খুলে দেখলো যে একজন খুবই সুন্দর একটা ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। তার গালের মধ্যে অনেক বড় বড় দাড়ি ছিল, আর তার চোখের কালারটা অ্যাশেস টাইপের ছিল। তারপর সে দেখতে পায় যে সে 2 হাত উঁচু করে তার দিকে চেয়ে হাসছে, আর হাত গুলো এমন ভাবে উঁচু করেছিল যে সাপ যখন ফোনা তুললে যেই টাইপের হাত, যেই টাইপের ফোনা হবে, সে হাতটা সাপের ফোনার মতো করে রেখেছিল। এই জিনিসটা দেখার পর ও অনেক ভয় পেয়ে যায়, আর সে চিল্লাতে চেষ্টা করে, কিন্তু চিল্লাতেও পারছিল না। তারপর সে আমার চাচিকে ডাক দেয়। আমার চাচি ওঠার পরে লাইট অন করে, কিন্তু রুমের মধ্যে কাউকেই দেখতে পায় না। পরের দিন সকালবেলা একজন মৌলানাকে আনা হয়। সেই মৌলানাটা আমার কাজিনকে দেখে বলে যে ওর উপর একটা জিনের আসর হয়েছে, এই জিনিসটাকে কোনো সময় ওর কাছ থেকে দূরে সরানো যাবে না, কিন্তু চাইলে দূরে রাখা যাবে। তারপর সে একটা তাবিজ দেয় ওকে, আর বলে যে এই তাবিজটা অল টাইম ওর কাছে রাখার জন্য। তারপর সে সামনাসামনি কিছু দেখেনি, কিন্তু ফিল করতো যে তার আশেপাশে কিছু বিচরণ করছে। এরপর ওর বিয়ে হয়ে যায়, আর অনেকদিন কিছু না ঘটার কারণে জিনিসটা সে ভুলেই গিয়েছিল। একদিন সে আমাদের বাসায় বেড়াতে আসে।
এবং সে কোনো একটা কারণে সে তাবিজটা আসলে পরে আসেনি। সে রুমের মধ্যে একাই ছিল আর সে রুমের মধ্যে একাই ছিল আর সে ওই দিন রাত্রেবেলা দেখতে পায় সেম ওই জিনিসটাকেই, যে তার পায়ের সামনে দাঁড়িয়ে আছে এবং চেয়ে আছে, ওর দিকে চেয়ে আছে। তারপর ওই জিনিসটাকে দেখার পর সে অনেক ভয় পেয়ে যায় আর কিছু বলতেও পারে না। তারপর সেই জিনিসটা ফার্স্ট টাইম ওর সাথে কনভারসেশন করে। সে বলতে থাকে যে তুই আর ওই তাবিজটা পরবি না। তারপর এটা যখন সে বলে তখন আমার কাজিনটা অনেক ভয় পেয়ে যায় আর সেম ভাবে তার ওই দিনও তার পায়ের বুড়ো আঙ্গুলটা ঝিঝি ধরে গিয়েছিল। তারপর সে গোঙাতে থাকে আর ওর রুমের পাশ দিয়ে আমার মেজো চাচা ওয়াশরুমে যাচ্ছিল। তারপর তার সেই অদ্ভুত গোঙানির আওয়াজটা পাওয়ার পর গেট নক করে, কিন্তু অনেকক্ষণ নক করার পরও যখন সে গেট খুলছিল না, তারপর সে গেটটা ভেঙে ভিতরে ঢোকে এবং দেখতে পায় আমার কাজিনটা বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে। তারপর পরের দিন সকালবেলা ওই মৌলানাকে আবার আনা হয়, কিন্তু উনি একটা কাজে ব্যস্ত ছিল, ওই দিন পরের দিন আসতে পারেনি, একদিন পরে আসে। তারপর সে আরেকটা ওকে বলে যে এই তাবিজটা ওর সাথে রাখতে হবে, না হলে এই জিনিসটা ওকে ডিস্টার্ব করবে। তারপর সে তাবিজটা সবসময় ওর কাছে রাখে এবং এখনো পর্যন্ত সে ওই তাবিজটা ইউজ করে এবং মানে এখন কিছু দেখে না, কিন্তু ও ফিল করে যে ওর আশেপাশে কিছু একটা বিচরণ করছে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তবে তার আগে আমাদের কাছে আরো একটা ঘটনা রয়েছে এবং সেই ঘটনাটা আমরা পড়তে চাই। এবং আমি দেখতে পাচ্ছি যে এই ঘটনাটিও আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন এবং তিনি এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত নেই। তো তার ঘটনাটা আমরা তার মতো করে আমরা পড়ে শোনাচ্ছি এবং তিনি ঠিক যেভাবে লিখেছেন সেভাবে পড়ে শোনাচ্ছি। জানি না কেমন লাগবে, তবে আমি আজকে মেল পড়ার একটু বেশি চেষ্টা করছি। উনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। আমি অনি ফেনী থেকে থাকি এবং স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করা সম্ভব হয়নি, তাই আপনাকে পাঠিয়ে দিলাম। আমার জীবনের সব থেকে প্যারানরমাল ঘটনাটি ঘটে যায় 8 ফেব্রুয়ারি 2014। বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটি দেখে সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। যদিও আমি রাত জাগি আর আগে কদিন সন্ধ্যায় ঘুমাই। হঠাৎ স্বপ্নে দেখি যে আমার বাবাকে একজন কল করে বলে যে আমার চাচাতো ভাই শাহজাহান সে মারা গেছে। আর দুঃস্বপ্নটি দেখে আমার ঘুম ভেঙে যায় এবং বিষয়টি নিয়ে কাউকে কিছু না বলে সময় পার করে দেই। রাত তখন 1টা বাজে। আমি তখনও ঘটনাটি বিশ্বাস করিনি। এইবার সত্যিই আমার বাবার ফোনে একটা কল আসলো এবং ঠিকই আমার এক কাজিন বললেন যে আমার স্বপ্নে যেই ভাইটি মারা যেতে দেখেছিলাম আমি, তিনি আর নেই এবং তিনি আর নেই এই পৃথিবীতে। এবং আমি পুরো অবাক হয়ে যাই আর খুব ভয় পাই। লাস্ট উইকে একজন এমনই কিছু বলেছিল রাসেল ভাই ভূত এফএম এ, এবং সেই ব্যাপারটি আসলে সত্য ছিল, যার এক সাক্ষী হচ্ছে আমি। হয়তো আমি সাক্ষী হলাম। কেউ বিশ্বাস করতে চাক আর না চাক, অলৌকিক জিনিসগুলো যাদের জীবনে ঘটে তারাই অনুভব করে যে কতটা বেদনাদায়ক সেই বিষয়গুলো। আমি এখন তার জানাজা পড়ে আসলাম, মানে তিনি যেদিন ঘটনাটি লিখেছিলেন সেদিনের কথা বলছেন, যে আমি এখন তার জানাজা পড়ে আসলাম এবং দোয়া করি যেন এমন কিছু আর কারো জীবনে না ঘটে। এবং তিনি সকল লিসনার এবং সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করেছেন। এবং তিনি আরো একটা কথা লিখেছেন তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার আগে, যে সত্য জানতে আপনি যোগাযোগ করতে পারেন। সত্যতা জানতে ওকে না, এরকম অদ্ভুত ঘটনা ঘটতেই পারে এবং এটা মানে আমি আসলে বিশ্বাস বা অবিশ্বাস এই ব্যাপারগুলো নিয়ে তর্কে যেতে চাই না। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, যে যখন এরকম নেগেটিভ কোনো স্বপ্ন আপনি দেখছেন যে মানুষ মারা যাচ্ছে বা কোনো একটা এরকম নেগেটিভ কিছু ঘটছে, তখন সেটা যে কতটা কষ্টদায়ক হতে পারে, সেটা যে কতটা বেদনাদায়ক হতে পারে, সেটা তো অবশ্যই বুঝতে পারছি। এবং এই ধরনের স্বপ্ন আমি শুরুতেই বলছিলাম যে এই ধরনের স্বপ্ন কেউ দেখতে চায় না। কেউ কখনোই নিশ্চয়ই চান না যে আপনি যে স্বপ্ন দেখছেন আপনার এবং সেই স্বপ্নটা যদি আপনার পরম শত্রুও মনে করেন কাউকে, তার জীবনে যদি সত্যি সত্যি ঘটে যায়, তাহলে আপনি কোনো না কোনো ভাবে কেমন যেন আপনার ভালো লাগার কথা না আর কি। তো আমরা চাই না যে এরকম ঘটনা ঘটুক। আর একটা ছোট্ট মেইল আছে, সেই মেইলটা আমি একসাথে পড়ে ফেলতে চাই। এটা অবশ্য অন্য প্রসঙ্গে, কিন্তু আমি পড়ে ফেলতে চাচ্ছি। লিখেছেন একজন যে, হ্যালো রাসেল ভাইয়া, গ্রেট জব, I just love Bhoot FM like crazy. Keep it up.
থ্যাঙ্কস, এবং তিনি লিখেছেন প্লিজ রিড মাই ইমেল, বিকজ আমি তো ভাই SMS বা টেক্সট করতে পারি না, কারণ আমি USA তে আছি, তাই দিলাম। মিলন ফ্রম নিউ ইয়র্ক। তো নিউ ইয়র্ক থেকে মিলন এই টেক্সট তো না, এটা ইমেলই বলবো, নিউ ইয়র্ক থেকে করেছেন, এবং নিউ ইয়র্ক থেকে এত দূর থেকে আমাদের সঙ্গে আছেন তিনি, এবং আমাদের সাথে রেগুলার যে জয়েন করেন, এই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবং বাংলাদেশে আসলে অবশ্যই যোগাযোগ করবেন, সরাসরি স্টুডিওতে চলে আসবেন কোনো সংকোচ না করে। যাই হোক, উদয় আমাদের SMS করেছেন সিটি ইউনিভার্সিটি হল থেকে, এবং তিনি বলছেন যে গত এপিসোডটা আমার শোনা বেস্ট এপিসোড ছিল, প্লিজ রিড মাই SMS। আমি পড়ে ফেললাম আপনার SMS। ফারিহা আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে ওই ফার্স্ট গেস্টের যে অডিও ক্লিপটা সেটা শোনানো যাবে কিনা। উনি অলরেডি সেই অডিওটা নিয়ে এসছেন, আমি জানি না যে সেটা শোনানোর প্রয়োজন আছে কিনা, তবে আপনারা যদি আসলে বলেন তাহলে আমরা চেষ্টা করে দেখতে পারি। এবং আমাদেরকে মান্নাল বলেছেন যে লাস্ট গল্পটা তার কাছে ভালো লেগেছে। ফুর্তি হেলাল আমাদের SMS করেছেন, হেলাল হেনা সিলেট থেকে। এছাড়া মান্না আমাদের, আচ্ছা মান্নার SMS-টা আমরা পড়লাম। প্রান্ত আমাদের বাসাবো থেকে SMS করেছেন রাজু আমাদেরকে। এছাড়াও SMS করেছেন আমাদেরকে ফারিহা, SMS করেছেন নকশি, তন্নি, আনিশা, শ্রুতি, শৈলী, তারপরে মেরিন, রূপন্তী, উপমা, উর্মি, হৃদি, তৈশী, লামিয়া, ও বাবা অনেক নাম আর পড়তে পারলাম না। আমাদের এছাড়াও SMS করেছেন কামরুল, এবং তিনি তার ওয়াইফ ফাহমিদা, তারা একসাথে ভূত FM শুনছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সন্ধি খুলনা থেকে SMS করেছেন আমাদেরকে। আমির SMS করেছেন জিহাদ মানিক নগর থেকে, এবং আমাদেরকে SMS করেছেন রাহিব। এছাড়াও আমাদেরকে ওয়ার্দা SMS করেছেন আবির ধানমন্ডি থেকে। রোমিও আমাদের SMS করেছেন খুলনা থেকে। এছাড়াও সুব্রত আমাদের ময়মনসিংহ থেকে SMS করেছেন, এছাড়াও আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেইল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHTFM @radiofurti.fm, RADIOFOORTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিতে হবে। অনেকে নাম লিখেন না, প্লিজ নামটা একটু লিখবেন। আর অনেকেই আসতে চান স্টুডিওতে, কিন্তু মাঝে মাঝে হয়তো দেখা যায় যে ফোন নাম্বার দিতে ভুলে গেছেন, এবং পরবর্তীতে কোনো একটা সময় হয়তো ফোন নাম্বারটা দিচ্ছেন। তো আমার মনে হয় যে সঙ্গে সঙ্গে ফোন নাম্বারটা দিয়ে দিলে ভালো হয়, কারণ পরবর্তী মেইলে যখন আপনি আলাদাভাবে গল্প ছাড়া ফোন নাম্বারটি পাঠাচ্ছেন তখন আসলে ঠিক আইডেন্টিফাই করা যায় না যে আপনি কে বা আপনার কোন ঘটনাটি। সো একসঙ্গে ফোন নাম্বার এবং ঘটনা পাঠালে সবচাইতে আমাদের জন্য সুবিধা হয়। আমরা আর কথা না বাড়িয়ে এখন আপাতত ঘটনায় যাই। আমাদের সাথে আমাদের প্রথম অতিথি যিনি ঘটনা শেয়ার করেছিলেন তার আরো একটা ঘটনা আমরা শুনে আসবো তার কাছ থেকে। আপনার নামটা বলে প্লিজ আবার ঘটনাটা শুরু করুন। ওয়ান্স এগেইন থ্যাঙ্কস রাসেল ভাই আমাকে আরেকবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসিফ, ব্যাক ভার্সিটি ট্রিপলি ডিপার্টমেন্টে পড়তেছি। আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা আমার খালার কাছ থেকে শোনা। আমার খালারা 4 বোন, তার মধ্যে মানে আমার আম্মুরা 4 বোন, তার মধ্যে 3 জনই রাজশাহী হেলনাবাদ স্কুলে পড়তেন। তো হেলনাবাদ স্কুলের একটু যদি লোকেশনটা বলি, এটার পাশেই ঠিক মহিষবাথান গোরস্থান, এটা আছে সবাই চেনে। তো অনেক আগের যেহেতু ঘটনা, সো তখন আর কি ওই এলাকায় খুব একটা বাড়িঘর ছিল না। সো মহিষবাথান গোরস্থান থেকে অলমোস্ট হেলনাবাদ স্কুলের মধ্যে যে ডিস্টেন্সে, ওইখানে বাড়িঘর খুব কমই ছিল, জাস্ট একটা 3তলা বাসা ছিল, যেটা এখন মোটামুটি ওখানে কিছুটা হলেও বাসা হচ্ছে। তো একদিন ওই দিন ক্লাস চলতেছিল হেলনাবাদ স্কুলে। তো আমার খালার ক্লাসমেট যারা ছিলেন তারা আর কি ওই দিন ক্লাস করতেছিলেন, ইসলাম শিক্ষার ক্লাস। তো ওই টাইমে স্টুডেন্টরা আর কি মানে বাইরে থেকে, মানে টিচার পড়াইতেছিল, বাট বাইরে থেকে খেয়াল করে যে একটা 3তলা বাসা যেটা একদমই গোরস্থানের পাশে, ওইটার ছাদ বেয়ে কতগুলো চুল, প্রথমে একগুচ্ছ, তারপরে অনেকখানি, জাস্ট পুরা বিল্ডিংটাকে মানে ওই আলোর মধ্যে, ওই রোদের মধ্যেই হঠাৎ করে দেখে যে বিল্ডিংটার মানে অর্ধেক অংশই ওই চুলে মানে একদম মানে গোটাটা ছেয়ে ফেলছে।
তো এইটা দেখার পর মানে ওখানকার স্টুডেন্টরা স্বাভাবিকভাবে একটু ভয় পায়। দেন তারা ক্লাস টিচারকে বলে যে মিস, এইরকম ব্যাপার, আপনি কি কিছু দেখছেন? তো মিস আর কি জিনিসটা খেয়াল করে, বাট স্টুডেন্টরা যাতে ভয় না পায় সেই জন্য আর কি তাদেরকে একটু আশ্বস্ত করে আর বলে যে তোমরা জাস্ট একটু দোয়া করো, বিকজ কিছু একটা হয়তো ভয় দেখানোর চেষ্টা করছে, তোমরা জাস্ট দোয়া করো, আমিও দোয়া করি। তো তারা কিছুক্ষণ দোয়া করে, আর কিছুক্ষণ পরে একটু টাইম নিয়ে সেই জিনিসটা আবার সেম ভাবে যেভাবে ব্যাক করছিল, মানে এসছিল সেইভাবেই সেটা ব্যাক করে। মানে আপনি যেটা বলছেন যে অনেক লম্বা চুল ছিল এবং এটা কোনো মানুষের চুল হওয়ার না, সম্ভাবনা নেই, অসম্ভব। অসম্ভব ব্যাপার। এবং আমার তো মনে হয় যে যেহেতু আপনি বলছেন যে আপনার কার কাছ থেকে শুনেছেন, এটা আমার খালার কাছ খালাদের থেকে। কাছ থেকে শুনেছেন। সো তারা যখন ওই ঘটনাটা যেহেতু অনেক আগের, আমার ধারণা যে অনেকেই ওই এলাকায় হয়তো এই ঘটনা জানেন। আমার ক্লাসমেটের অনেক মানে যাদের মানে আত্মীয় আছে রাজশাহীতে, তাদের অনেকেরই আম্মু আর কি এলনাবাদ স্কুলে পড়তো, তো সেই পুরানো আমলের স্টোরি আর কি তারা কি অনেকেই জানে। আচ্ছা, আরেকটা স্টোরি মনে হয় আপনার আছে, সেটাও শুনে ফেলি আমরা। রাসেল ভাই, ওই গার্ডের ঘটনাটা বলবো? আপনি বলেন, শুনি। জি, হেলনাবাদ স্কুলের গার্ড তখন আমার খালারও পড়তো স্বাভাবিকভাবেই। তো সেদিন হেলনাবাদ স্কুলের ছুটি হয় স্বাভাবিকভাবেই বিকাল 4টায়। তো বিকাল 4টার সময় ছুটি হওয়ার পরে স্বাভাবিকভাবে আমি উনার বর্ণনাটা দিই। উনি একটু স্বাস্থ্যবান ছিলেন আর মানে খুব সাহসী ছিলেন আর কি, আগের যুগের মানুষ হিসাবে অনেক মানে স্বাস্থ্যবান ছিলেন। তো সেই ক্ষেত্রে উনার কাজ ছিল যে প্রত্যেকদিন ক্লাস শেষে প্রত্যেকটা রুম চেক করে জাস্ট লক করে দেয়া, তারপরে হচ্ছে উনার নিজের রুমে আর কি ফিরে যাওয়া। উনার রুমটা ছিল একদমই আমি যে মানে লোকেশনটা বলছি গোরস্থানের ঠিক পাশেই, একটু একটু ডিস্টেন্সের পাশে। তো ঠিক সেই জায়গায় আর কি গাছগাছালির মাঝেই আর কি উনার বাসাটা আর কি ছিল। এটা উনার জন্যই বরাদ্দ ছিল, সরকারি যেহেতু, উনার থাকার জন্য। তো এইরকম হয় যে উনি তার মানে প্রত্যেকটা লক ফেলতে ফেলতে, মানে লক করতে করতে চাবিটা একটা জায়গায় একটা রুমে ফেলে দেয়, চাবিটা একটা রুমে রেখে দিয়ে আসে, সেটা ছিল বায়োলজি প্র্যাকটিক্যাল রুম। তো তিনি রুমে লক করে দেয়। দেন রাতের দিকে তিনি যখন মেইন বিল্ডিং এর লক মানে লকটা করবেন, ঠিক সেই মুহূর্তে তার মনে হয় যে তার কাছে চাবিটা নেই। এখন তার কাছে চাবিটা নেই, তিনি চাবিটা খোঁজার জন্য ডুপ্লিকেট চাবি কালেক্ট করেন। উনার কাছে ডুপ্লিকেট চাবি ছিল। দেন প্রত্যেকটা রুমে রুমে আর কি যায়, এখন তার কাছে কোনো চাবি নেই। তো সেই মুহূর্তে উনি যে দেখেন যে রুমের লক, একটা রুমের লক খোলা, সেটা ছিল বায়োলজি প্র্যাকটিক্যাল রুমটারই। তো ওই রুমের অ্যাকচুয়ালি উনি ভাবছিল যে আমি তো প্রত্যেকটা রুমের লক করছি, কিন্তু এই রুমটা কেন খোলা। তিনি সেখানে ঢোকেন এবং ঢোকার পরে স্বাভাবিকভাবেই এদিক ওদিকে চেক করার জন্য চাবি আছে কি নাই। উনার ওই রুমটার প্রতি একটু মানে আকর্ষণ বেশি হয়, বিকজ মানে উনি মানে বেশ একটু উৎসুক হয়ে যান, উৎসুক হয়ে যায়। কিউরিয়াস হয়ে যান যে কি ব্যাপার। জি, আর এত রাতে তার অনেক সাহস, সুতরাং তার ভয় পাওয়ার কোনো কারণও নাই। তো ওই মুহূর্তে আর কি তিনি খেয়াল করেন যে রুমের ভেতর থেকে একটা আওয়াজ আসছে, যে কেউ উনাকে সালাম দিয়েছে একদম ক্লিয়ার স্পষ্টভাবে যে আসসালামু আলাইকুম দারোয়ান ভাই, এইভাবে। তো উনি জাস্ট খেয়াল করে যে একটা জায়গা থেকে একটা শ্যাডোর ভেতর থেকে একটা আওয়াজ আসছে, যে বলে উনি বলেন যে ওয়ালাইকুম আসসালাম। তখন বলে যে আপনি চাবি খুঁজছেন, আপনি তো চাবিটা ওই বড় টেবিলটার পাশে রেখে দিয়ে আসছেন। তখন বলে যে ও আচ্ছা, দিয়ে তারপরে দেন উনি ওখানে যায়, যে চাবিটা কালেক্ট করে যখন বাইরে যায় তখন উনি শ্যাডোটার একটা স্পষ্ট ক্লিয়ার একটা ভিউ দেখতে পান। সেটা দেখার পর উনি আর কি জাস্ট দরজার বাইরেই একটু দূরে যে আর কি ওখানে যে অজ্ঞান হয়ে পড়ে যান। পরের দিন যখন স্টুডেন্টরা এসে আর কি ক্লাসে যাওয়ার জন্য জড়ো হয়, বাট তারা আর কি ঢুকতে পারে না, তখন টিচাররা স্বাভাবিকভাবে প্রথমে আসেন। দেন তারা এসে দেখেন যে গার্ড আর কি ও অজ্ঞান হয়ে পড়ে আছে। তো তারপর তাকে বলা হয় যে মানে অ্যাকচুয়ালি কি হয়েছিল। তো উনি হেডমাস্টারের সাথে জিনিসটা শেয়ার করে যে অ্যাকচুয়ালি আমার সাথে এইটা হয়েছে। তো হেডমাস্টার বলেন যে আচ্ছা সমস্যা নাই, তুমি তোমার রুমে ফিরে যাও।
তারপর থেকে গার্ডের সাথে রাসেল ভাই, এটা অ্যাকচুয়ালি স্টোরিটা আপনাকে বলি নাই, বাট এটা একটা সাইড স্টোরি। সেটা হইতেছে গার্ডের সাথে তখন থেকে কিছু প্রবলেম শুরু করে। ওর যে রুম, ও সকালবেলায় রুম লক করে স্কুলে থাকতো, দেন আবার স্কুলে ফিরে যেত। স্কুল রুমটাতেও উনি একাই থাকতো। তো ওই টাইমটাতে এইরকম হয়েছে যে উনি এসে দেখে যে উনার রুমটা গুছানো থাকলেও এসে দেখেন যে অগোছালো, প্রত্যেকটা জিনিস অগোছালো থাকে। রাতের বেলায় ঘুমানোর সময় উনার প্রতি উনার জিনিসপত্র কেউ হাত চাচ্ছে বা কেউ ফেলে দিচ্ছে, এই টাইপের জিনিসপত্র উনার সাথে হইতো কন্টিনিউয়াসলি। তো উনি জিনিসটার সাথে এতটাই বিরক্ত হয়ে যান এবং ভয় পান যে লাস্টে তিনি হেডমাস্টারকে বলেন যে স্যার, আমি আর এখানে চাকরি করতে পারবো না। হেডমাস্টার বলেন যে কেন? তখন বলে যে স্যার, আমার সাথে এইসব হয়েছে। তো বলে যে এসব হয় নাকি, স্যার আর কি বিশ্বাস করে নাই। তো হেডমাস্টার বলে আর কি, আচ্ছা সমস্যা নেই, আমি আর কি জিনিসটা ম্যানেজ করব। তো আর কি উনি আর কি হেডমাস্টার আরেকজনকে আর কি বলেন যে তুমি ওই রুমটাতে থাকো, একদিনের জন্য কি রুমটা এক্সচেঞ্জ করতে বলে। তো ওই রুমে যে থাকে তার ক্ষেত্রেও একটা জিনিসই হয়। তখন হেডমাস্টার কি বুঝতে পারে যে অ্যাকচুয়ালি সামথিং ইজ রং। তো সেই ক্ষেত্রে হেডমাস্টার আর কি বলেন যে তোমাকে আমি অন্য জায়গায় শিফট করে দিচ্ছি, তুমি আর এখানে থেকো না। আর ওই জায়গায় যে বাসাটা ছিল ওনাদের থাকার জন্য, ওইটা আর কি পরে ভেঙে ফেলা হয়। এই তো ছিল স্টোরি। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। করতে চাচ্ছি জি জি, আরেকবার বলেন সেটা প্লিজ। হচ্ছে আমার যে সাউন্ড ক্লিপটা নিয়ে আমি কথা বলতেছিলাম, জি জি, প্লিজ বলেন। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তো প্লে করা যাচ্ছে না এই মুহূর্তে, আচ্ছা, বাট এটা আমার কাছে আছে ফার্স্ট জি। অফ অল। আর এটা যার সাথে হয় সেই বোঝে যে সেই টাইমে তার সাথে অ্যাকচুয়ালি কি হচ্ছে। আর অনেক সাহস থাকার পরেও আমি জিনিসটা রেকর্ড করতে পারছি, বাট সেদিন সামথিং কিছু একটা আমার সাথে হয়ে যেতে পারতো। এটা মানুষের সাথে হয়, বিকজ আমি ভূতে বিশ্বাস করি না, আমি প্রথমেই বলছি। বাট জিন বলে তো কিছু একটা আছে, এটা খারাপ জিনও আছে, ভালো জিনও আছে। তো সেক্ষেত্রে ভাই আমি সবাইকে বলবো যে জাস্ট আমরা সত্য মিথ্যায় না যে শুধুমাত্র ঘটনায় যাই আর জিনিসটা বিশ্বাস করার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Thank you. আমরা এতক্ষণ ধরে শুনলাম ঘটনা বেশ কয়েকটা, এবং এই ঘটনাগুলো একদম পুরোপুরি খুব কাছের মানুষের কাছ থেকে শোনা। সুতরাং আপনি একদম যদি হেসে উড়িয়ে দেন বা বিশ্বাস না করেন, তাহলে আসলেই সেরকম ব্যাপারটা এতটা সহজ না। যাই হোক, আমাদের SMS করেছেন অনেকেই, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে SMS করেছেন। আচ্ছা, লাস্ট স্টোরিটা নাইস ছিল, বাট নাম টাম কিছু লেখেননি। সাজাদ আমাদেরকে ভেড়ামারা কুষ্টিয়া থেকে লিখেছেন যে ফার্স্ট SMS প্লিজ রিড, বাট SMS এর এইটুকুই আছে, কি পড়বো, পড়ার জিনিসটা কোথায়। রিফাত আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন যে ভাই প্লিজ অডিও ক্লিপটা প্লে করেন। আচ্ছা, আমরা ট্রাই করছি প্লে করা যায় কিনা। আমাদেরকে লিখেছেন সিয়াম। এছাড়াও শিপন আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন এটা ফার্স্ট SMS তার। পনা আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও জোভান আহসান এবং এছাড়াও আমাদের এমডি রিপন SMS করেছেন। আমি এই মাঝখানে একটু SMS এর নিয়মটা বলে দিই। আমাদের যদি মোবাইল SMS, আপনি যদি আমাদেরকে SMS করতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ইমেইলের ব্যাপারটাও আরো একবার বলে দিতে চাই, কারণ এটা সবচেয়ে বেশি জরুরি। সো ইমেইল যদি করতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনা পাঠিয়ে দিন। এবং একটু খেয়াল করবেন প্লিজ, যে ঘটনাগুলো অলরেডি আমরা প্রচার করে ফেলেছি ভূত এফএম, এবং যে ধরনের ঘটনাগুলো আপনি শুনে ফেলেছেন সেই টাইপের ঘটনা, যেমন হচ্ছে যে মাছ ধরতে গিয়ে কেউ একজন আগে গিয়ে পৌঁছালো, বা মাছ ধরতে গিয়ে কেউ কারো একজনের আসার কথা ছিল, ডাকার কথা ছিল, অন্য একজন হয়তো তাকে নিয়ে গেল, বা কোনো একজন পথ দেখিয়ে নিয়ে গেল, পরে জানা গেল যে তিনি আসলে বেশ কিছুদিন আগেই মারা গেছেন। এটা আমরা এরকম ঘটনা আমরা রেগুলারই অনেক পাচ্ছি, কিন্তু আপনারা অনেকেই হয়তো মাঝে মাঝে হতাশ হয়ে যান যে কেন এরকম হচ্ছে, আমাদের ঘটনাগুলো কেন প্রচারিত হচ্ছে না। আসলে মিলে যায়, আর না হলে দেখা যায় যে অনেকেই আপনাদের চাইতে হয়তো একটু ভালো কোনো ঘটনা আমরা পেয়ে গেছি হাতে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা বাদ দিতে হয় আমাদের, সেটা হচ্ছে মিলে যায়। কিছু কিছু ঘটনা আমি সবসময় বলি যে আপনারা কোনো জায়গায় যদি পাবলিশড হয়ে থাকে ঘটনাটি, সেই ঘটনা অবশ্যই, এবং সেটা যদি বানানো ঘটনা হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই ঘটনাটা আমাদের পাঠাবেন না, কারণ পাঠালে আমরা আবার চমৎকার একটা ইমেল দেই। সুতরাং অবশ্যই প্লিজ পাঠাবেন না। যাই হোক,
আমরা আরেকটা জিনিস আপনাদেরকে অনুরোধ করব, সেটা হচ্ছে যে যে ঘটনাগুলো পাঠাচ্ছেন, যারা যারা অনেকেই আছেন যে শুরুর দিকে ঘটনা পাঠিয়েছিলেন, ঘটনা সিলেক্ট হয়নি এবং তারপরে ভেবেছিলেন যে না, এখানে ঘটনা পাঠিয়ে লাভ নেই, আসলে ঘটনা সিলেক্ট হয় না এমনি সমস্ত। তো আমার মনে হয় যে আরো একবার আপনি ওই ঘটনা বাদ দিয়ে যারা একদম শুরু থেকে 2010 থেকে যারা আমাদের সঙ্গে রয়েছেন, যাদের ঘটনা সিলেক্টেড হয়নি, তাদের কথা আমি বলছি যে আপনারা যদি ওই ঘটনাগুলো বাদ দিয়ে নতুন কিছু ঘটনা আমাদের পাঠিয়ে দেখতে পারেন, কিন্তু যে আসলে সিলেক্ট হয় কিনা। অনেকেই আমি জানি হতাশ আছে, অনেকেই অনেক দীর্ঘশ্বাস ফেলেন, অনেকেই ইমেল করে অনেক কিছু বলেন আমাদেরকে, বলেন যে আসলে পাঠিয়ে কি লাভ, হয়তো সিলেক্টেড হবে না, আমারটা হয়তো সিলেক্ট করবেন না। বাট এরকম কোনো কিছু ভাবার একদমই কারণ নেই, কারণ আমরা আপনাদের চাইতেও বেশি অপেক্ষায় থাকি একটা ভালো গল্পের জন্য। কারণ আমরা কখনোই দেখা যাবে যে একটা ঘটনা পেলাম না ভালো, কিন্তু সেই ঘটনা আমরা জাস্ট মানে ভয়ঙ্কর কোন একটা ঘটনা লিখে ফেললাম এবং লিখে ফেলে সেটা প্রচার করলাম, কি হলো, মানে ওটা তো এরকম হয় না, আসলে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, আমাদের ফরম্যাটটা এরকম না। যাই হোক, আমাদেরকে অ্যানি আপন এসএমএস করেছেন আমাদেরকে মোহাম্মদপুর থেকে লিসা, এবং আমাদেরকে এসএমএস করেছেন সাজ্জাদের এসএমএস মনে হয় আমি পড়েছি। আমাদেরকে এসএমএস করেছেন জুয়েল বাগেরহাট থেকে, আর সাজ্জাদের এসএমএসটা ছিল ময়মনসিং থেকে। আমাদের হিমেল এসএমএস করেছেন নেত্রকোনা থেকে, এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি সুলতান এসএমএস করেছেন আমাদেরকে, সাবিরা, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রাজু, নাজিম উদ্দিন রোড থেকে তিনি আমাদের এসএমএসটি পাঠিয়েছেন। ফয়সাল আমাদের এসএমএস পাঠিয়েছেন আমাদেরকে লিটন মিরপুর 6 থেকে। এছাড়া আমাদের এসএমএস পাঠিয়েছেন দেখতে পাচ্ছি অমি। এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রুবেল এবং খুকু। ওকে, আমাদেরকে আরো অনেকে এসএমএস করেছেন এবং এসএমএস করার নিয়মটি তো আমি বলেই দিয়েছি। যারা এই মুহূর্তে জয়েন করেন তাদের জন্য আরেকবার বলি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে এবং তারপরে কিন্তু আমরা একটা রেকর্ড ফাইল, একটা অডিও ক্লিপ প্লে করব। যে অডিও ক্লিপটি মোহাম্মদ আল মামুন USA থেকে, অর্থাৎ আমেরিকা থেকে পাঠিয়েছেন, সেই ইমেল অ্যাড্রেসটি আমরা প্লে করব। এবার ইমেল অ্যাড্রেস বলছি, আমরা সেই অডিও ক্লিপটি আমরা প্লে করব এবং তারপর আবারও ফিরে আসছি। সো আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আর আপনি তো সবসময় ভালোর দলেই। আমার নাম মোহাম্মদ আল মামুন, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। তো আমি রেডিও ফোর্টির একজন নিয়মিত লিসেনার্স। বিশেষ করে ভূত এফএমের এমন কোন এপিসোড নেই যে আমি শুনিনি। অ্যাকচুয়ালি আমি কোন এপিসোড মিস করিনি এ পর্যন্ত। আমি যখন আমি ফ্রি থাকি রেডিও ফোর্টিতে ভূত এফএম চলার সময়, তো আমি টিউন ইন রেডিও থেকে আমি অনলাইনে সরাসরি শুনি, অথবা মিস করলে পরে আমি এটা ডাউনলোড করে শুনি। তো যাই হোক, আমি কোথায় চলে যাই। আমি আমার লাইফে অ্যাকচুয়ালি কখনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এগুলা রিলিভ করতাম না, বা অ্যাকচুয়ালি ভেতরের জিনিসগুলো যে মানুষের লাইফে রিয়েলি ঘটে, তো মানুষ ফেস করে, এটা আমি তেমন মানে বিলিভ করতাম না। আর ওইভাবে বিলিভ করলেও সেটা মন থেকে এভাবে ফিল করতাম না যে এরকম হতে পারে। তো ইদানিং আমার লাইফে এমন একটা ঘটনা ঘটছে যেটা আমার পুরো প্যাটার্নটাই, প্যারানর্মাল অ্যাক্টিভিটি সম্পর্কে যে প্যাটার্ন ছিল আমার, এটা মনের মধ্যে একটা যে ধরনের একটা ধারণা ছিল, পুরো ধারণাটাই চেঞ্জ করে দিচ্ছে অ্যাকচুয়ালি। আমি এমনিতে অনেক সাহসী, ভয় কম পাই, কিন্তু ইদানিং এই ঘটনার পর থেকে আমার মধ্যে একটা ভয় ঢুকে গেছে। তো যাই হোক, ঘটনাটা আমি শেয়ার করতেছি। আমি এখানে 6 মাস আগে একটা বিজনেস শুরু করি। বিজনেসটা হচ্ছে আপনার অনলাইনে কম্পিউটার, সেলফোন এগুলা সেল করা। তাই জন্য আমি একদিন একটা ল্যাপটপের অ্যাড দিই অনলাইনে। ল্যাপটপটা ছিল আপনার HP ল্যাপটপ। তো এটা প্রাইস আমি লিখে দিই যে $650, $650। তো আমি সকালে অ্যাড দিলাম, বিকেলের দিকে আমার মোবাইলে একটা ফোন আসলো। ফোনটা আমি রিসিভ করলাম। রিসিভ করার পরে প্রায় 2 মিনিট ধরে আমি হ্যালো হ্যালো বলতেছি, বাট কেউ রেসপন্স করতেছে না ওই পাশ থেকে। আমি বলে যাচ্ছি হু আর ইউ, কাকে আপনি ফোন দিচ্ছেন, কেন? কেউ ওইখান থেকে কেউ রেসপন্স করতেছে না। তো আমি ফোনটা কেটে দিই। তো লেট নাইটে প্রায় 2টা থেকে হঠাৎ করে আমার মোবাইলে একটা SMS চলে আসে। ওখানে লেখা যে I wanna buy your computer. If you're interested, I wanna give you $1,000. তো এটা শুনে আমি একটু অবাক হয়ে যাই যে অ্যাকচুয়ালি ল্যাপটপের দাম আমি $650 লিখে দিছি, সে আমাকে $1,000, দ্যাট মিনস $1,000 সে কেন দিবে? এটা তো কোনো যুক্তি আসে না। কিছুক্ষণ পরে সে আবার আমাকে SMS পাঠালো যে ল্যাপটপটা আমি তোমাকে $1,000 দিব এই জন্য যে এটা তোমাকে শিফট করে দিতে হবে, আমার যেখানে পাঠাতে হবে সেখানে তোমাকে পাঠিয়ে দিতে হবে। আমি আবার বললাম যে কোথায় পাঠাবো।
বলছে যে নাইজেরিয়াতে। তো নাইজেরিয়া পাঠাতে হবে। তো আমি চিন্তা করলাম যে $1,000 দিবে, $650 ল্যাপটপটার দাম। তো আমি পাঠালে সর্বোচ্চ আমার $100 খরচ হতে পারে, 80 থেকে 100। তাহলে অসুবিধা নেই, আমার অ্যাকচুয়ালি একটু প্রফিট বেশি হচ্ছে। হ্যাঁ, কিন্তু সে কেন নিচ্ছে সেটা তো আর আমি জানি না। আমি পরে বললাম যে ইটস ওকে ফাইন, আমি এটা পাঠিয়ে দিব, তুমি অ্যাড্রেসটা দিয়ে দাও। তো সে আমাকে যে অ্যাড্রেস দিল এটা হচ্ছে নাইজেরিয়ার লাগোসে সুলারেলে নামক একটা জায়গাতে। আর যার কাছে পাঠাতে হবে তার নাম হচ্ছে জেমস ফ্রেড। বললো যে সে আমার ফ্রেন্ড, তুমি ওর কাছে এটা পাঠিয়ে দিবা। তো ফাইন, আমি পরদিন বিকেলের দিকে আমি এটা পাঠিয়ে দিই। ইউএস পোস্টাল সার্ভিসের মাধ্যমে আমি এটা নাইজেরিয়াতে পাঠিয়ে দিই। পাঠানোর পর ফাইন, আমি বাসায় এসে দেখি যে আমার পেপাল অ্যাকাউন্ট চেক করে দিয়ে সে অলরেডি আমার পেপালে $1,000 পে করে দিয়েছে। তো ওকে, এটা ভালো বিজনেস হয়ে গেল। তো 10 দিন পরে আমি যখন সকালে আমি অফিস যাব, আমি নিচে নিচতলায় নেমে গেট ওপেন করে দেখি আমার গেটের সামনে একটা প্যাকেট রাখা, এখানে আমার নাম দেয়া, এভরিথিং আমার ঠিকানা দেয়া। তো আমি প্যাকেটটা খুলে দেখি, অবাক হয়ে গেলাম যে আমার সেই ল্যাপটপটা যেটা আমি নাইজেরিয়াতে সেন্ড করছিলাম সেটা আবার আমার এখানে পাঠিয়ে দিয়েছে। তো আমি এখানে দেখলাম ওখানে ঠিকানা এভরিথিং দেওয়া, যেটা জেমস ফ্রেডের কাছ থেকে চলে আসছে, এবং এখানে স্পষ্ট ভাবে লেখা নাই, একটু ভাঙা ভাঙা ইংরেজিতে যাই আমি পড়তে পারছি লেখা ওখানে যে আমেরিকা থেকে ল্যাপটপ দেওয়ার মতো আমার কেউ নেই, এটা রং ঠিকানায় চলে আসছে, এই জন্য আমি এটাকে আবার সেন্ড করে দিলাম। তো আমি চিন্তা করলাম তাহলে আমি এটার $1,000 পেয়ে গেছি, তাহলে এই ল্যাপটপটা ফেরত আসছে, এটা তো এখন আমি কি করতে পারি, এটা তো আমি আমার কাছে রাখতে পারি না, এটা তাহলে এখন কি করা যায়? তো চিন্তা করলাম যে ল্যাপটপটা আমার কাছ থেকে কিনে নিয়েছে ওর নাম হচ্ছে পাউল জ্যাকসন। তো এই পাউল জ্যাকসনের সাথে আমি যোগাযোগ করি, ওকে আমি বলি যে এখন কি করা যায়, ল্যাপটপটা কিভাবে আমার পাঠিয়ে দেওয়া যায়। তো আসলে আমি আমার মোবাইল চেক করতে যাই যে ওর সাথে যে আমার SMS কনভারসেশন হয়েছে, ওখান থেকে ওর নাম্বারটা নিয়ে আমি ওকে SMS করবো অথবা কল দিব। তো আমি অবাক হয়ে যাই যে এইটা দেখে রাসেল ভাই, এটা বিশ্বাস করার মতো না যে আমি ওর সাথে প্রায় 70 থেকে 80টা কনভারসেশন হয়েছে, আমার SMS হয়েছে এটার ব্যাপারে, বাট একটা SMS আমার ফোনে ছিল না। বাট আমি কাটিনি একটা SMS, আমার মনে আছে, আমি ফুললি কনফিডেন্স, আই এম শিওর দ্যাট আই ডিডন্ট ডিলিট ইট। আমি কেন কাটতে যাব? আমি কোন SMS কাটিনি, আমার সব SMS ঠিক আছে, শুধু ওই নাম্বারটা থেকে ওই সার্টিন নাম্বার এবং ওই SMS গুলো আমার মোবাইলে নেই। তখন আমি একবার অবাক হয়ে যাই যে এখন আমি কি করব, আমি কোথায় পাবো? তো আমি ওই দিন রাতের বেলা শুয়ে চিন্তা করতেছি যে আহ, আমি তাহলে সকালবেলায় ফোন কোম্পানিতে যোগাযোগ করব, ওদের কাছ থেকে আমি জেনে নিবো যে আমার কনভারসেশন গুলো কি কি ছিল, ওরা আমাকে দিতে পারবে। তো ওই মুহূর্তে আমার জানলা এভরিথিং অফ করা ছিল, আমার দরজা লাগানো, লাইট অফ করা ছিল, আমি জাস্ট শুয়ে শুয়ে ভাবতেছি, হঠাৎ করে বিকট এক সাউন্ড। আমি জানি না আমি ছাড়া অন্য কেউ শুনছে কিনা, বাট আমার রুমটার মধ্যে মনে হলো যে এটা অনেক বিকট একটা সাউন্ড হয়ে গেছে। সাউন্ড এইরকম যে কেউ একজন আমাকে বললো, ডোন্ট ট্রাই টু ফাইন্ড আউট, ডোন্ট ট্রাই টু ফাইন্ড আউট। এই কথাটা আমি শুনে একেবারে আমি মানে এখানে চুপসে গেলাম, একেবারে হতভম্ব হয়ে গেলাম, আমি কাঁপতে শুরু করলাম যে আমি যেই মুহূর্তে চিন্তা করলাম যে SMS গুলো কি আছে, আমি ফোন কোম্পানিতে গিয়ে আমি জেনে নিব, এই মুহূর্তে এই ধরনের একটা কথা কে বলতে পারে। আমি জাস্ট শোয়া থেকে উঠে বসে গেলাম এবং লাইটটা অন করলাম। আমার পাশের রুমে একটা ভাইয়া, সে ঘুমাচ্ছে, ওনার রুমে দরজা লাগানো, এভরিথিং লাইট অফ। আমার রুমে আমি একা থাকি, ওখানে আর কেউ নেই, জানলা দরজা সব off, এবং আমি থাকি 2য় তলায়, সেখানে কেউ জানলা দিয়ে এসে কোনো কিছু বলে যাবে এটা অসম্ভব। এই ধরনের বিকট সাউন্ড এইভাবে কেউ বললো, আর এখানে তো পাউল জ্যাকসন, সেও আসার কথা না। হ্যাঁ, আমি তার সম্পর্কে ভাবতেছি আর তখনই এই ধরনের একটা সাউন্ড, আমি জাস্ট স্টান, মানে অবাক হয়ে গেলাম, আমি আর কিছু মানে ভাবতে পারতেছি না। আমি মানে এক ধরনের একটা বড় ধরনের ভয় পেয়ে গেলাম। আমি কোনো কিছু চিন্তা না করে লাইট অফ করে আবার শুয়ে গেলাম। তো এই কথার প্রেক্ষিতে আমি পরের দিন আর ফোন কোম্পানিতে যাই না। কেন জানি ফোন কোম্পানিতে আমি যেতে চাচ্ছিলাম না, যে আমার কি ধরনের এটা, আমার কাছে একটা ভয় ভয় লাগতেছে, আমি যাবো না ফোন কোম্পানিতে, আমাকে নিষেধ করা হয়েছে। তো আমি পাশে একটা ছিল, আমার বাসার পাশে পুলিশ স্টেশন, আমি ওখানে যাই, গিয়ে বলি যে আমি নাইজেরিয়াতে কথা বলতে চাই, আমি তো নাইজেরিয়ান ল্যাঙ্গুয়েজ জানি না, আমার একজন ইন্টারপ্রিয়েটার লাগবে। তো তারা আমাকে একজন লেডি পুলিশ অফিসার দিল, উনি ইন্টারপ্রিয়েটার, উনি নাইজেরিয়াতে কল করলো। কল করে সব আমার সবকিছু ঠিকানা দেওয়ার মতো উনি জেমস ফ্রেডকে উনি পেলেন। পাওয়ার পর জেমস ফ্রেডকে উনি জিজ্ঞেস করলেন যে এই ল্যাপটপটা উনি আমেরিকা থেকে পাঠানো হয়েছিল, কেন ফেরত দেওয়া হয়েছে। তখন জেমস ফ্রেড যেটা বললো যে আমেরিকা থেকে আমাকে ল্যাপটপ দেওয়ার মতো আপাতত কেউ নেই, এই জন্য আমি এটা ফেরত দিছি, এটা রং ঠিকানায় চলে আসছে। তো অ্যাকচুয়ালি নাইজেরিয়ান মানুষগুলা, আমার অনেক মানুষ দেখছি, কিন্তু এত সৎ হয় না যে এটা ল্যাপটপ সে পেয়ে ফেরত দিয়ে দিবে, কিন্তু সেই ছেলেটা ওইটা আমাকে ফেরত দিয়ে দিয়েছে, এটা এটা অবাক করার বিষয়। তো যাই হোক, তখন লেডি বললো যে ল্যাপটপটা তো তোমাকে
পাউল জ্যাকসন আমেরিকা থেকে পাঠাইছে। তো এই পাউল জ্যাকসনের নাম শুনে ছেলেটা কাঁদতে লাগলো, আর সে ফোনে কোনো কথাই বলতে পারতেছে না, এত কান্না করতেছে। তখন লেডি তাকে সান্ত্বনা দিয়ে বললো, কি হয়েছে, তুমি এক্সপ্লেইন টু মি হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি, উই আর কিউরিয়াস। তো সে বললো যে এইরকম যে পল জ্যাকসন ছিল তার বড় ভাই, সে আমেরিকার পেনসিলভেনিয়াতে থাকতো। মাস 2 আগে পেনসিলভেনিয়াতে সে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সো পল জ্যাকসন তাকে ল্যাপটপ পাঠাতে পারে না। এই কথাটা শুনে যে পুলিশ অফিসার মহিলা, উনি আর কিছু বলতে পারে না, উনি জাস্ট হা করে আমার দিকে তাকিয়ে আছেন। উনি কি বলবে বুঝতে পারতেছে না। তখন আমাকে ওইদিকে ওই ছেলে কাঁদতেছে, ওকে সান্ত্বনা দিচ্ছে, ওকে উই গট ইট, ইউ প্লিজ স্টপ ইউ ক্রাইং, প্লিজ টক টু মি। ওই ছেলে কাঁদতেই আসে। তখন উনি আমাকে বললো যে এই ঘটনা। তখন আমি কি বলবো, আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমি কিসের মধ্যে একটা ধাঁধার মধ্যে আমি পড়ে গেলাম। যে এই ধরনের ঘটনা আমার লাইফে এভাবে করতে হবে, একজন মানুষ মারা গেছে, তাহলে আমি কার সাথে এই যে কনভারসেশন করলাম, হ্যাঁ, কে আমাকে SMS করলো, কে আমাকে এই যে $1000 দিল, আমি ল্যাপটপ পাঠিয়ে দিলাম, একটা বিজনেস করলাম, আমি কার সাথে করলাম? হি ইজ অলরেডি ডাইড, হি ইজ নো লঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড। সো আমি আসলে ভাবতে পারতেছিলাম না যে আসলে কি হয়েছে এটা। তখন আমি পুলিশ অফিসার স্যারকে বললাম, যে মহিলাকে, যে আপনি কাজ করেন, আপনি একজন স্টুডেন্টকে বলেন যে ল্যাপটপটা আমরা আবার USA থেকে বানিয়ে দিচ্ছি, এটা তুমি অ্যাকসেপ্ট করো, এটা ফেরত দিতে হবে না, এটা তোমারই। আমার এছাড়া উপায় ছিল না, আমি সব টাকা পেয়ে গেছি অলরেডি, $1000। তো আমি কি করবো, এটা তো আমার না। ল্যাপটপটা পাঠিয়ে দেওয়ার পরে সে অ্যাকসেপ্ট করলো ওখানে, আর এটা ফেরত আসলো না আমার কাছে। তো তারপর আমি লেডি পুলিশ অফিসার যে ছিলেন, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি এক্সপ্লেন মি, সে আপনাকে কি বলছে, আপনার জেল ফ্রেন্ড আপনাকে আরো কি কি বলছে, আপনার আমাকে দয়া করে এভরিথিং আমাকে বলেন। তো সে যেটা বললো যে পল জ্যাকসন নামে একজন, তার এক বড় ভাই USA তে থাকতো। তো সে আসলে থাকতো পেনসিলভেনিয়াতে। তো জেমস ফ্রেড তার ভাইয়ের কাছে একটা ল্যাপটপ চাইছিল, যে আমাকে একটা ল্যাপটপ USA থেকে যদি পারেন আপনি পাঠাই দিন। তো সে বলছিল তোমার নেক্সট বাজেটে আমি তোমাকে যে ল্যাপটপ পাঠাই দিব। তো এর মধ্যে সে পেনসিলভেনিয়ার একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার পর সে এই কাজটা আর করতে পারে না, তার ভাইকে আর ল্যাপটপটা পাঠাইতে পারে না। তো সেই কারণে আমি মনে করি যে হয়তো বা এই কারণে সে আমাকে দিয়ে এটা করাইতে চাইছে বা অলরেডি করাইছে। যাই হোক, দ্যাটস অল, অথবা এটাই ছিল আমার ঘটনা। আর অল লিসেনার্স যারা আছেন সবাইকে আমার ধন্যবাদ। আমি এখানে একটা স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে। তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি। তো ওকে আসল ভাই, রেডিও ফুর্তি বোথ FM কে আমার ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। শুনছিলাম USA থেকে পাঠানো একটা ঘটনা, এবং আপনারা খুবই অবাক করার মতো একটা ঘটনা, এবং একজন মানে দুই ভাইয়ের বেসিক্যালি ঘটনা আপনারা শুনলেন। তো এরকম অদ্ভুত ঘটনা আসলেই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিভিন্ন জায়গা থেকে আমরা এরকম ধরনের ঘটনা চাই যে আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিন, এবং আমাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি যে আমাদেরকে পাঠাতে হবে কিভাবে ঘটনা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। শুরুতে অবশ্যই উল্লেখ করুন আপনার নাম, এবং আপনি স্টুডিওতে সেই ঘটনা শেয়ার করতে চান কিনা সেটাও শুরুতে উল্লেখ করে দিন। এবং আপনি যদি স্টুডিওতে আসতে চান তাহলে অবশ্যই আপনার ফোন নাম্বারটা দিতে ভুলবেন না। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সরাসরি আপনাদের ঘটনাটা রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা আমাদের SMS করতে যাচ্ছেন তাদেরকে আরো একবার জানিয়ে দিই, আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। অনেকে SMS করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নয়ন SMS করছেন গোপালগঞ্জ থেকে। এছাড়া আমাদের SMS করছেন দেখতে পাচ্ছি সুমন রহমান, পাভেল আমাদের SMS করছেন আমাদেরকে তানজুম আখতার। এছাড়া আমাদের SMS তিনি সাতক্ষীরা থেকে SMS করেছেন আমাদেরকে রকি রোজারিও। এছাড়া আমাদের SMS করছেন দেখতে পাচ্ছি নামটা লেখেননি আমাদের। এছাড়াও SMS করছেন উদয় সিটি ইউনিভার্সিটি থেকে। আমাদের SMS করছেন নাহিদ। এছাড়াও ফুর্তি রেদওয়ান আমাদের SMS করছেন আমাদেরকে শাম্মী গাজীপুর থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে নিয়মটা আমি একটু আগে বলে দিচ্ছি, সেভাবে SMS করুন। আমরা সরাসরি চলে যাচ্ছি আরো একটি ঘটনায়। আমাদের আরো একজন অতিথি এই মুহূর্তে জয়েন করছেন আমাদের সাথে। আপনার নামটা জানতে চাইবো এবং আপনি কোথা থেকে এসেছেন? হ্যালো লিসেনার্স, আমি রাশেদ। আমি এসেছি কমলাপুর থেকে।
তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি প্লিজ। তো ঘটনাটি ঘটেছিল 2004 সালে। তখন আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম। তো আমি বলে রাখি যে আমি তখন 5 ওয়াক্ত নামাজ পড়তাম। তো ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষার আগের দিনের ঘটনা ছিল এটি। আজানের শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছিল। তো সময় তখন ছিল এক্সাক্ট 2:30, তবে আমি সময়টা তখন খেয়াল করতে পারিনি। তো এর কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম যে আমার বাবা এবং আমার চাচা তিনি আমাকে নামাজের জন্য ডেকেছিলেন। তো আমি তাৎক্ষণিক উঠে ঘড়ির দিকে তাকিয়েছিলাম। আসলে আজান হওয়ার কারণে আমি মূলত যে মানে ঘন্টার যে কাঁটাটা ওই কাঁটার দিকে আমি খেয়াল করিনি। তো আমি তাকিয়েছিলাম যে মিনিটের যে কাঁটা, ওই কাঁটার দিকে। তো ওটা তখন ছিল হচ্ছে 2:30। হ্যাঁ, তো আমি তাৎক্ষণিক মানে ঘুম থেকে উঠে টুপিটা নিয়ে একদম সরাসরি মসজিদের উদ্দেশ্যে রওনা দিই এবং অজু করে সরাসরি মসজিদে চলে যাই। তো গিয়ে মসজিদে গিয়ে দেখি যে সেখানে শুধুমাত্র একটা ডিম লাইট জ্বলছে। জানালা দিয়ে উকি দিয়ে দেখি যে একটা ডিম লাইট জ্বলছে এবং পাশ ঘুরে দেখি যে এখানে মানে মসজিদটায় তালা মারা ছিল। তখন আমি আসলে মানে বুঝে উঠতে পারছিলাম না যে কি হতে যাচ্ছে। তো তখন ভালো করে মানে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে মানে সময়টা হচ্ছে তখন 2:45 মতো। তো আমি তাৎক্ষণিক ভয় পেয়ে যাই এবং মানে আমি এক প্রকার হকচকিত হয়ে যাই যে এখন কি করতে পারি আমি। তো তাৎক্ষণিকভাবে আমি মসজিদের যে বারান্দাটা ছিল ওখানে বসে পড়ি। বসে চিন্তা করতে থাকি যে আমি মানে এখন কি করব। তো হঠাৎ মনে হয় যে আমি বাসার দিকে ফিরে যাওয়াটাই আমার জন্য শ্রেয়। তো আমি যখন এই চিন্তা করছিলাম, মসজিদের ঠিক পশ্চিম পাশটায় আমি যেদিক দিয়ে এসেছি, তো ওখানে একটা বাঁশঝাড় ছিল। তো বাঁশঝাড়ের মধ্যে আমি প্রচন্ড মানে খসখসানো যে একটা মানে বাঁশের পাতার যে শব্দটা, ওই শব্দটা মানে প্রচন্ড জোরে মানে শব্দ হচ্ছিল, এটা আমি শুনতে পাচ্ছিলাম। তো ওই শব্দ মানে মানে আমি যে আমার কাছে যেটা মনে হলো যে এটা কোনোভাবে একটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব না। মানে হিংস্র কোনো জন্তু জানোয়ার এরকম শব্দ করতে পারে। তো আমি বাসায় ফিরে যাওয়ার যে সিদ্ধান্তটা, এটা ক্যান্সেল করে চিন্তা করলাম যে আমার এই মুহূর্তে আসলে মসজিদের ঠিক উত্তর পাশটায় যে কবরস্থান ছিল, তো ওখানে যাওয়াটাই আমার জন্য শ্রেয়। তো আমি মানে পাশ ফিরে যখন মানে কবরস্থানের দিকে তাকালাম, কবরস্থানের ঠিক পূর্ব পাশটায় ছিল একটা বাড়ি। তো ওই বাড়ি থেকে একটা রাস্তা মানে নিচের দিকে নেমে এসেছিল। তো ওখানে আমি খেয়াল করলাম যে 4-5 জন মানুষ, তাদের হাইট হবে আনুমানিক 7 থেকে 8 ফিটের মতো, এবং তাদের চেহারা বোঝা যাচ্ছিল না, মানে শুধু কালো একটা অবয়ব খেয়াল করা যাচ্ছিল। ওরা বাড়ি থেকে নেমে একদম সোজা উত্তর দিকে চলে যাচ্ছে। তো এখানে একটা জিনিস খেয়াল করা দরকার যে ওরা যে দিক দিয়ে যাচ্ছিল ওটা ছিল মানে আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে গড় বলি, মানে ডোবার মতো, মানে ছোট সাইজের পুকুর। ওই পুকুরের উপর দিয়ে অবলীলায় ওরা হেঁটে চলে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে আমি যদি এখন মানে কবরস্থানের দিকে যাই, তাহলে ওরা যদি আমাকে খেয়াল করে, আমার দিকে যদি ওরা খেয়াল করে, তাহলে হয়তোবা আমার পক্ষে বেঁচে থাকাটা মানে সম্ভব নাও হতে পারে। তো আমি ওই অবস্থায় মানে সিদ্ধান্ত নিলাম যে আসলে 2 ঘন্টা ধরে এখানে মানে থাকাটাও মানে খুব রিস্কি একটা ব্যাপার। তো যেহেতু বাসায়ও ফিরতে পারছি না বা আমি কবরস্থানের দিকেও যেতে পারছি না, আমি মানে স্ট্রেট বসে থাকলাম, একদম মাথা নিচু করে উবু হয়ে বসে থাকলাম এবং চিন্তা করতে লাগলাম যে মানে এখন কি করতে পারি, বা মানে আমার খুব টেনশন হচ্ছিল। তো ওই অবস্থায় মানে আমি বাসা থেকে বের হওয়ার পরে আবার আমার যে বড় বোনটা আমার ঠিক পাশের রুমে শুয়েছিল। তো আমার বড় বোন আবার খেয়াল করেছিল যে আমি মানে লাইট জ্বালিয়ে বাসা থেকে বেরিয়েছি আর কি। তো আপা ভেবেছিল যে আমি বাথরুমে হয়তো গিয়েছি। তো 5-10 মিনিটের মধ্যেও যখন আমি বাসায় ফিরলাম না, তখন আপা মানে অনেকটা ভয় পেয়ে গেল এবং মানে চিন্তা করলো সে কোথায় গেল। হ্যাঁ, তো আপা মানে অনেক ডাকাডাকি করলো বাসা থেকেই। ডাকাডাকি করে যখন দেখলো যে কোনো সাড়া মিলছে না, তো আপা আমার বাবা এবং আমার যে বড় ভাই
ওনাকে ওনাদেরকে তুলে পাঠালেন যে দেখেন ও মানে বাসা থেকে বের হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। তো ওনারা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে মানে পুকুরের পাড় থেকে শুরু করে বেশ কয়েকটা মানে বেশ কিছু জায়গা ঝোপ জঙ্গলগুলোতে খোঁজাখুঁজি করলেন। তো কোথাও যখন পাচ্ছিলেন না, তো আপা আবার বাসায় এসে খেয়াল করলেন মানে আলমারির উপরে আমার যে টুপিটা রাখা ছিল, তো ওই টুপিটা নেই। মানে আমি সাধারণত যেখানে টুপিটা রাখি নামাজ পড়ে, তো টুপিটা না দেখে আপা সরাসরি মানে আব্বা এবং খোকা, মানে আমার বড় ভাইয়ের নাম যে খোকা ভাই, ওনাদেরকে মানে ডেকে বললেন যে ও সম্ভবত মসজিদের দিকে গেছে, যেহেতু মানে বাসায় টুপিটা পাওয়া যাচ্ছে না। তো ওনারা সরাসরি একদম সরাসরি মসজিদের দিকে গিয়ে দেখলেন যে আমি মানে মসজিদের এখানে উবু হয়ে বসে আছি। তো সেখান থেকে আমাকে বাসায় নিয়ে আসলেন। এই ছিল রাসেল ভাই ঘটনা। আচ্ছা, এই জায়গায় যে এত টেনশন, আপনি বলছিলেন যে আপনার এলাকাটার নাম আরেকবার সবাইকে একটু প্লিজ বলুন। হ্যাঁ, আমি আমাদের চাঁদপুরের কচুয়া থানা, আমাদের গ্রামের নাম হচ্ছে মাঝিগাছা। আচ্ছা, মোটামুটি ওই এলাকায় একটা প্রচলিত ব্যাপার আছে যে ওইখানে অনেক ঝামেলা আছে। ঝামেলাটা আসলে কি? ঝামেলা হচ্ছে আপনি বলছিলেন যে আপনাদের এলাকাটা হ্যাঁ। হন্টেড, কেন বলছেন? মানে 2004 সালে মানে এই ঘটনাটা ঘটেছিল, মানে 4 সালের প্রথম দিকে। তো এর 5-6 মাস আগে মানে এখানে একটা হন্টেড প্লেস আছে যে বকাউল বাড়ি নামে একটা বাড়ি আছে। ওই বাড়ির পাশে যে একটা বিশাল বাঁশঝাড়, ওই প্লেসটা এখনো হন্টেড। কেন? মানে ওখানে কি হয় আর কি, এটা জানতে চাচ্ছি। ওখানে একটা করই গাছ ছিল, এখানে একটা কিছু একটা থাকতো ওখানে। তো ওই করই গাছটা কেটে ফেলার পরেই মূলত মানে একে একে 2-3টা ঘটনা ঘটে গেছে। আচ্ছা, মানে আপনার আগে আপনার আরো একজন ফ্যামিলি মেম্বারের ঝামেলা হয়েছিল ওইখানে। কি হয়েছিল তার? তাকে বাসা থেকে বের করে নিয়ে একদম এই যে ডোবা যে ব্যাপারটা বললাম, একটা ছোট কি পুকুর। হয়েছিল আমরা একটু শুনতে চাই যে কি ঘটনা ঘটেছিল আসলে আপনার ওই বাসাতে। ঘটনাটা ছিল মানে এই ঘটনাটা আমার ঠিক কিছুদিন আগে। আচ্ছা, তো উনি বাসায় ঘুমিয়েছিলেন। তো রাত্র ঠিক 2:30-3টার দিকে, সময়টা ছিল 2003-4 সালের, মানে আমারটা 4 সালের আর ওটা ছিল 3 সালের একদম শেষের দিকে আর কি। তো এখানে বলে রাখা ভালো যে ওই সময়টাতে মোবাইল ফোন যে জিনিসটা, এটা গ্রামাঞ্চলে অ্যাভেলেবেল ছিল না। হ্যাঁ, সাধারণত দোকানে ফোন, আমাদেরকে ফোন করার জন্য দোকানে শরণাপন্ন হতে হতো। তো আমাদের এলাকার যে দোকানদার, মানে ফোনের দোকানদার, ওনার নাম ছিল নজরুল। তো ওনার কণ্ঠে, মানে উনি রাত্রে ঘুমিয়েছিলেন, ওনার কণ্ঠে দরজায় মানে নক করা হচ্ছিল যে ওনার নাম ধরে। তো উনি যখন জেগে বললেন কে, তো উনি ওই দোকানদারের নাম যে নজরুল, বললো যে আমি নজরুল বলছি। তো ওনাকে বলা হচ্ছিল যে কেন এসেছো। তো উনি বললেন যে আপনার যে ভাতিজা, সে আয়ারল্যান্ড থেকে ফোন করেছে, তো আপনাকে চাচ্ছে আর কি। তো উনি তখন জিজ্ঞেস করলেন যে এত রাত্রে তো আমাকে ফোন করার কথা না। তো ও আবার ওখান থেকে রিপ্লাই করলো যে এখন তো এখানে রাত্র 2:30, বাট আয়ারল্যান্ড এখন পুরোপুরি দিন, তো আপনাকে ইমিডিয়েট প্রয়োজন, আপনাকে এখন চাচ্ছে উনি। উনি যখন দরজাটা খুললেন, খোলার সাথে সাথে মানে পরবর্তীতে উনি যেরকমটা বললেন আর কি, যে 4-5টা ছেলে, মানে তাদের বয়স 7-8 হবে এরকম। তো পাজামা পাঞ্জাবি এবং পাগড়ি মাথায় দেয়া, ওরা ওনাকে একদম একটা হ্যাচকা টানে মাথায় মানে উপরে নিয়ে, এই 4-5 জন মিলে আর কি, একদম সরাসরি বাসা থেকে অল্প একটু দূরে একটা ওই যে ছোট পুকুরের মতো, ওখানে নিয়ে একদম মানে চুবানো শুরু করলো, মানে অনবরত একদম। যখন শুরু করলো, তো ওই পুকুরটার পাশে আবার ছিল একটা বাড়ি, মুন্সি বাড়ি। তো ওখানে একটা মানে বয়োবৃদ্ধ একজন লোক, মানে আব্দুল রব নাম ওনার। তো উনি আবার শব্দ শুনতে পেলেন যে, আর বলে রাখি এখানে যে 2টা-2:30টার দিকে তখন পিন ড্রপ সাইলেন্ট একটা ব্যাপার আছে, যে অল্প শব্দই খুব জোরে শোনা যায় এরকম আর কি। আর এখানে পুকুরে মানে চুবানোর যে শব্দটা, এটা খুব জোরে হচ্ছিল। তো উনি শব্দ শুনে মানে মনে মনে ভাবলেন যে এত রাত্রে তো এখানে গোসল করতে আসার কারো কথা নয়। হ্যাঁ, আর গোসল করলে তো এত জোরে কেউ ডুব দেয় না পানিতে, আর এত জোরে শব্দ হওয়ার কথা না। তো উনি যখন এই জিনিসটা মানে দেখলেন, মানে এই শব্দটা শুনতে পেলেন আর কি, তো উনি তাৎক্ষণিক মানে কুপি বাতি যেটাকে বলে, এরকম একটা বাতি জ্বালিয়ে বাসা থেকে বের হলেন আর কি। তো ওনার হাতের যে আগুন, এই আগুনটা দেখে আবার ওরা ওনাকে এভাবে ফেলে রেখেই, এই ডোবার মধ্যে ফেলে রেখে ওরা চলে গেল। তো ওখান থেকে ওনাকে মানে
মানে এক প্রকার মুমূর্ষু অবস্থায় বাসায় নিয়ে যাওয়া হয়। উনি প্রায় 8-10 দিন বিছানা থেকে উঠতে পারতেন না, বুকে প্রচন্ড ব্যথা হতো। তো আমরা ঠিক পরের দিনই, মানে যেদিন রাত্রে এই ঘটনাটা, এর পরের দিনই একদম সরাসরি ওনার মুখ থেকে উনি বিছানায় শুয়ে শুয়ে এই ঘটনাটা আমাদেরকে ব্যাখ্যা করেছিলেন। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা পরবর্তী অতিথির কাছে যাব আমাদের, এবং আমরা তার আগে কিছু SMS পড়ে ফেলতে চাই। আমাকে মোহাম্মদ সাজু সরকার SMS করেছেন ময়মনসিং থেকে, এবং পায়েল আমাদের SMS করেছেন আমাদেরকে রোমান, এবং আমাদেরকে SMS করেছেন হাবিব রাত্রি, সামির, ফাতেমা, এবং তারা বলছেন যে মারাত্মক ভয় লাগছে। আমাদের কাছে SMS করেছেন দেখতে পাচ্ছি রোমান। এছাড়াও আমাদেরকে সানি রাজ SMS করেছেন টাঙ্গাইল থেকে, কিং আমাদেরকে SMS করেছেন মাসুম বিল্লা। এছাড়াও আমাদেরকে তানভীর মিরবাগ থেকে SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ফয়সাল বিক্রমপুর থেকে, এবং এছাড়া আমাদেরকে শাম্মী গাজীপুর থেকে SMS করেছেন। আমাদেরকে আমাদেরকে SMS করেছেন কবির। এছাড়াও আমাদেরকে তাইহান SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি SMS করেছেন সামিন। এছাড়া আমাদেরকে মাসুম SMS করেছেন রংপুর থেকে, আবরার SMS করেছেন আমাদেরকে, এবং আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে নতুন কিছু SMS ঢুকলো, এবং আমাদেরকে SMS করেছেন রাব্বানি জুরাইন থেকে, সাদিয়া জিয়া কলোনি থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে দ্য লাস্ট স্টোরি ওয়াজ ভেরি নাইস, এবং তিনি এটা প্রথম আমাদের SMS করলেন। বিপুল আমাদের SMS করেছেন আমাদেরকে তাইহান, SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি সোহান, এছাড়াও আমাদেরকে SMS করেছেন, আচ্ছা নামটা পড়তে পারলাম না, স্পেলিংটা একটু অন্যরকমের। যাই হোক, আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং তারপর আপনার ঘটনা শুনবো। হ্যালো লিসেনার, আমি আকবর রাব্বি, আমি মিরপুর 12 নম্বর থেকে এসেছি। আমি এই ঘটনাটা বলছি। ওর নাম রিনা, সে দিল্লি রোডে থাকে। তো আমি ডাইরেক্ট ঘটনা চলে যাচ্ছি। তো ও যখন ক্লাস 5-এ পড়ে, তখন ওদের দিল্লি রোডের ওদের বাসাটা ঠিক মাঝখানে ছিল। ওখানে একটা লাল মাঠ ছিল, এবং ওই লাল মাঠের আশেপাশে অনেক গাছ গাছরা ছিল, এবং একদম কোনার দিকে একটা পুরোনো বাড়ির টাইপের স্কুল ছিল, যেটা এখন আর তখনও ক্লাস কিছু হতো না। তো ওই মাঠটাতে নিয়ে তখন অনেক ধরনের ছিল যে ওখানে খুব খারাপ কিছু থাকতো, এবং ওই রিনার আম্মা রিনাকে অনেকবার নিষেধ করেছিল যে তোমরা ওখানে খেলতে যেও না, যদিও খেলতে যাও তাহলে সন্ধ্যার আগে ফেরত চলে আসবে। তো একদিন ওরা ওখানে মাঠে খেলা করছিল, খেলতে খেলতে তো ওই স্কুলের বিল্ডিং এর পিছে আম গাছ ছিল, তাল গাছ ছিল। তো ওরা খেলতে খেলতে ওই বিল্ডিংটা উঠতে যায়। ওই বিল্ডিংটাতে কোনো সিঁড়ি ছিল না, বাট বিল্ডিংটা অনেক পুরোনো থাকাতে জায়গায় জায়গায় খাঁজ, ওই খাঁজ বেয়ে ওরা বিল্ডিংটাতে উপরে উঠে। তো ওরা ওখানে উঠে আম টাম পারে, খাওয়া দাওয়া করে, মজা করে, প্রায় সন্ধ্যার কাছাকাছি চলে আসে। তো ওরা 5-6 জন ফ্রেন্ড ছিল। তো ওর ফ্রেন্ডরা ওরা নেমে যাওয়ার পর ও যখন নামতে যায় দেখে যে ও নামতে পারছে না। তো ও অনেক চেষ্টা করে দেখে যে ওকে কে জানি মনে হচ্ছে পিছন দিক থেকে ধরে রেখেছে। তো ওর ফ্রেন্ডরা নিচে থেকে ওকে ডাকতে থাকে যে কি ব্যাপার, তুমি নামতেছো না কেন? তো ও বলে আমি তো নামতে পারতেছি না, আমাকে মনে হচ্ছে কে জানি আমাকে ধরে রেখেছে, আমি যত চেষ্টা করছি আমাকে কেউ নামতে দিচ্ছে না। তো এই বলার পর ও একটু মানে ঘুরে দেখা যে একটা মানুষের আকৃতি ওর পাশে কে জানি ওকে ধরে রেখেছে। তো ও চিৎকার দিতে থাকে। এই টাইমে ওর ফ্রেন্ড যেগুলা নিচে নেমে গেছিল ওরা দৌড়ে মাঠের মাঝখানে যায়। তো ওখানে কিছু ছেলেরা আপনার খেলা করছিল, ওদেরকে ডাকে বা ভাইয়া এরকম একটা বিপদ হয়েছে, তোমরা একটু আসো। তো ওরা উঠে রিনাকে উপরের থেকে নিচে নামায়, এবং সে প্রায় সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিল। ওকে পানি টানি দিয়ে ওকে ঠিক করা হয়। তো এমন টাইমে ওর কিছু ফ্রেন্ডের বাসায় চলে যায়, গিয়ে বলে যে এরকম, ওর মাকে গিয়ে বলে যে আন্টি রিনা তো খুব ভয় পেয়েছে। তো ওইরকম, তো ওর মা বলে যে ঠিক আছে, ওকে তাতেই বাসায় চলে আসতে বলো। তো ওরা এসে যখন ওরা বাসার পথে রওনা দিতে যায়, তো ওর কিছু ফ্রেন্ড চলে যায়, ওরা 2-3 জন যখন দিয়ে যায়, ওই মাঠের কোনায় পাঁচিলের দিকে তাল গাছ ছিল, ওইখানে যে ওই কাছাকাছি আসাতে দেখে যে ওর মা দাঁড়িয়ে আছে। তো ওর মা, ও সাধারণত ওর এত সন্ধ্যার সময় মা থাকার কথা না। তো ওর ফ্রেন্ডকে বলছে তুমি না দেখে আসলে মা বাসায়, তো মা এখানে কেন?
ও বলছে যেহেতু তোমার আম্মা এসে পড়ছে তো তুমি তোমার আম্মার সাথে চলে যাও। তো ও কিছু দূর গিয়ে যখন সামনে যায় তখন ওর মা ওই ওই মহিলা বলতে থাকে যে চলো তুমি আমার সাথে চলো। তো ও একটু ভয় পেয়ে যায়, ভয় পেয়ে বলতে থাকে যে না আমি তোমার সাথে যাব না। তো ও কিছুক্ষণ পর খেয়াল করে যে ওর মায়ের যে মহিলাটা ওকে ডাকতেছে ওর মায়ের রূপে, তো ওর পায়ের পাতাটা একটু ঘোরানো উল্টো দিকে। তখন সে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে দৌড়ে ওর বান্ধবীদের কাছে চলে আসে, বলে যে আমাকে তাঁতি করে বাসা নিয়ে চলো। তো ও বাসায় যায়। বাসায় যাওয়ার পর দেখে যে বাসায় কোনো কারেন্ট নেই। ওর মাকে গিয়ে বলে যে মাকে দেখে দেখে ও দেখে যে বলে যে ও সেন্সলেস হয়ে পড়ে। পরে ও যখন সেন্সলেস পর ও মা যখন এ করে তখন ও সব ঘটনা খুলে বলে। এই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের একটা ছোট বিরতি নিতে হবে এবং বিরতির পরে আমাদের একটা অডিও ক্লিপ আছে, আমরা তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসছি। সো আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আমি ইকরা বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আজকে আমি আপনাদের সাথে যে কাহিনীটা শেয়ার করবো সেটি আমার লাইফে ঘটে যায় একটি কাহিনী, যা ঘটার পরে আমার লাইফের প্যারানর্মাল স্টোরির প্রতি আমার চিন্তা ভাবনায় পাল্টে গেছে। কারণ আগে আমি এগুলোতে মোটেও বিশ্বাস ছিলাম না। তো মেইন কাহিনীতে আসি। 2013 সালের নভেম্বর মাসের দিকে আমরা বাসা চেঞ্জ করি অ্যান্ড ক্যান্টনমেন্ট সংলগ্ন মিরপুরের একটি এলাকায় আমরা বাসা নেই। তো আমাদের এলাকাটি ছিল এমন যে আশেপাশের বাসাগুলি বেশ পুরানো অ্যান্ড আমাদের বাসা ঠিক ছিল নতুন। তো আমরা বাসায় উঠি। বলে রাখা ভালো যে আমাদের পরিবারে আমি আর আব্বু আম্মু আর আমার ভাইয়া আর আমি এত রুমে শেখাম। তো ফার্স্ট কয়েকদিন বাসায় ওঠার পরে যেটা খেয়াল করি যে আমার রাতে ঘুম আসতো না অ্যান্ড আমার আগে আমি অনেক আগে ঘুমিয়ে পড়তাম, কিন্তু এই কয়েকদিন আমার ঘুম আসছে না। তো আমি বিষয়টা কার সাথে শেয়ার করি না। আমি জানতে পারি যে সবাই ঠিকভাবে ঘুম আসছে কিন্তু আমার এমন হচ্ছে। তো আমি ভাবি যে হয়তো বা পরিবেশের পরিবর্তনের কারণে এরকম কিছু একটা হচ্ছে। তো একদিন রাতে এমন হয় যে আমি রাতে শুয়ে আছি and আমার মনে হলো যে আমার পাশে এসে কেউ বসলো। আমি তখন ভাবলাম যে আমি কি রুমের দরজা লাগাই নেই, তাহলে কি হলো। আমি ভাবলাম যে হয়তো বা লাগাই নেই, ভুল হয়েছে। তো আমি পাশে ঘুরে তাকায় দেখি যে সেখানে কেউ নাই। তো আমার জিনিসটা অনেক অবাক লাগলো কারণ আমি পুরো ফিল করতে পারলাম যে আমার পাশে এসে কেউ বসছে। তো এরকম অনেক অদ্ভুত কাহিনী ঘটতো, কিন্তু আমি এগুলোকে বেশি একটা পাত্তা দেই নাই। একদিন যেমন আমি গান শুনছি, গান শুনতে শুনতে আমি জানলার কাছে আসার পরে আমি দেখলাম যে আমার জানলার পাশে পাশের পাশের ছাদ। তো এখানে দেখলাম যে একটা মহিলা দাঁড়িয়ে আছেন, সাদা শাড়ি পরে আর আমার দিকে তাকায় আছে। তো এত রাতে আমি ভাবলাম যে কিভাবে সম্ভব, 2টা-2:30টার মতো বাজে। তো আমি ভাবলাম যে দরকার আছে কোনো বাসায়। তো আমি পর্দাটা লাগিয়ে আমি সরে গেলাম ওইখান থেকে। তো এরকম হতো। তো মাঝে মধ্যে এমন হতো যে আমি শীতের সময় তো ফ্যান ট্যান অফ থাকতো, আমি রাতে শুয়ে আছি আর আমার মনে হচ্ছে যে আমার পাশে কোনো একটা সাউন্ড হচ্ছে। তুমি সাউন্ডটা শুনতাম and এটা এমন ফিল হতো যে পানিতে কোনো কিছু ফেললে, মানে পুকুর থেকে কোনো কিছু ফেললে যেরকম একটা সাউন্ড হয় সেরকম সাউন্ড একদম ক্লিয়ারলি এন্ড কন্টিনিউয়াসলি হইতে থাকতো আমার কানের পাশে। বাট আশেপাশে কোনোখানে না, আমার ওয়াশরুমেও ট্যাপ চলছে এমন কিছুই না, আমার কানের পাশে এটা হইতো। আর এটা হইলে এমন পাশে একটা স্মেল আসতো যে ডাস্টবিনে কোনো পশু পাখি মরে পচে থাকলে যে আমার একটা স্মেল আসে, জঘন্য একটা বিশ্বগন্ধ, ওইটা আসতো। তো আমি এটা অনেকদিন ফেস করছি আর আমার অনেক খারাপ লাগতো জিনিসটা। তো এরকম হওয়ার পরে আমি এগুলা ইগনোর করার চেষ্টা করতাম আর আমি মানতাম না যেমন এটা কোনো খারাপ কিছুর জন্য হচ্ছে। তো একদিন আমার কি হলো, রাত্রেবেলা আমার ঘুম আসছে না, তো আমার পানির পিপাসা লাগলো। তো আমি বাইরে পানি খেতে নামার জন্য খাটের থেকে নামলাম। তো ওই দিন হঠাৎ আমি বুঝলাম না, আমি খাটের থেকে নামার পরে আমার পায়ের নিচে মনে হচ্ছে যে হাড় কোনো কিছু, মানে আমি ফ্লোরে পা দিচ্ছি না, আমি কোনো কিছু হাড্ডি গুড্ডির উপর পা দিচ্ছি, এরকম লাগছিল আমার। জিনিসগুলা অনেক বেশি লাগতেছিল, কিন্তু আমি তাকানোর পরে দেখি যে সেখানে কিছুই নেই। তো এটা আমি ভাবলাম যে হয়তো বা ভুল ধারণা আমার। তবে দরজা খুললে আমি যে রুমের থেকে বের হতে যাব সেই সময় আমার মনে হলো যে আমি অনেক জোরে কিছু একটা সাথে ধাক্কা খেলাম। তো আমি বুঝলাম না যে আমি কিসের সাথে ধাক্কা খেলাম। তো মনে হলো যে এখানে একটা মানুষ ছিল, বাট আমি তাকিয়ে দেখি যে there is no one। তারপরে আমি টেবিলের দিকে আগানোর সময় দেখি যে টেবিলের এখানে একটা মানুষ অলমোস্ট 6 বা 7 ফিটের মতো এরকম হবে দাঁড়িয়ে আছে অ্যান্ড হোয়াইট কালারের ড্রেস পরা, এতটুকু বুঝতে পারছি আমি। এরপরে আমি ভাবলাম যে আমার বাসায় তো এরকম কেউ নাই, তাহলে কি আসলে। আমি লাইট জ্বালালাম কিন্তু ওখানে কেউ নাই। তো আমি জিনিসটা খুব ভয় পেলাম কারণ আমি স্পষ্ট দেখছি যে সেখানে কেউ আসে।
এরপরে আমি লাইটটা অফ করে রুমের ভিতর ঢুকে যেতে গেলাম। আমি পানি খাই নাই, তবে রুমের ভিতর ঢুকতে সে এমন সময় আমার ঘাড়ে কেটে হাত রাখলো অনেক জোরে, অনেক ব্যথা পাইছি আমি, মনে হলো অনেক শক্ত একটা হাত রাখার পরে আমাকে বললো যে এখানে এসেছিস কেন। তো আমি জিনিসটা এত পরিমাণে ভয় পেলাম, কারণ গলাটা আমার কাছে নুন ছিল না, এটা মানে ফিমেল না মেল আমি বুঝলাম না। তো এরপরে আমার মাথায় কোনো কিছু কাজ করছে না, আমি সেন্সলেস ওখানে পড়ে গেছি। তো পরের দিন আমার আম্মু ফজরের নামাজ পড়তে ওঠার পরে আমাকে দেখে যে আমি দরজার সামনে সেন্সলেস হয়ে পড়ে আছি। তো ডাক্তার ডাকা হলো, ডাক্তার ডাকার পরে ডাক্তার বললো, কিছু ওষুধ দিল, আমি বললো যে মেন্টাল কোন একটা প্রেশারের জন্য এরকম হয়েছে। তো আমি সবার সাথে কাহিনীটা শেয়ার করলাম, সব প্রতিদিনের কাহিনী শেয়ার করলাম। তো কেউ বিশ্বাস করতে চাইলো না, অনেকটা আমাকে সান্ত্বনা দেওয়ার মতো হুজুর ডাকা হলো, যে যাতে হুজুর এসে বলতে পারে যে না এমন কিছুই না। তো হুজুর এসে বললো যে এখানে আমাদের বাসার প্রতি একটা কোনো কিছু অনেক খারাপ কিছুর একটা ভর আছে, সেটা আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, স্পেশালি আমার রুমে সেটা আছে, আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে না। আমি ইগনোর করেছি দেখে এটা ওই দিন আমার উপরে অনেক খারাপ ভাবে অ্যাটাক করার চেষ্টা করে। তো এটা বলার পরে হুজুর আর কিছু বলে নাই, বলে যে তার যত শীঘ্রই সম্ভব বাসাটা চেঞ্জ করার জন্য। তো আমার আব্বু এলাকার লোকজনের সাথে কথা বললো, কেয়ারটেকারের সাথে কথা বললো। তো জানা গেল যে ওই এলাকায় আগে বিহারি আর পাকিস্তানিরা থাকতো। তো ওরা আগে লোকজন মেরে মেরে, ওখানে একটা কুয়া ছিল একদম আমাদের বাসার নিচে একটা কুয়া ছিল, সেখানে ফেলা হতো। তো 1972 সালের দিকে ওখানে অনেক হাড্ডিগুড্ডি পাওয়া গেছে। তো এরপরে আর ওইখানে কোনো বাসা হয় নাই, জমিটা ফাঁকা ছিল। কয়েক বছর আগে আমাদের বাড়ি এলো, ওইখানে একটা আমাদের বাসাটা বানান, সেখানে আমরা ছিলাম। আমাদের রুমের উপরে স্পেশালি আমার রুমের উপরে স্পেশালি এগুলার অনেক সমস্যা ছিল, এই জন্যই ওই এলাকার অন্যান্য লোকরা ওখানে বাসা বানান নেই। তো এরপরে আমরা জানার পর আমরা বাসা ছেড়ে চলে যাই। এটাই ছিল আমার কাহিনী। রাসেল ভাইয়া, থ্যাংক ইউ। কে 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 ওখানে? ভূত FM। শুনছেন সব সময় রেডিও ফুর্তি চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:30। আমি রাস্তার আছি, সাথে আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা, এবং যারা এই মুহূর্তে জয়েন করলেন বা যারা SMS করার নিয়মটি জানেন না, তাদেরকে শুরুতে জানিয়ে দিই কিভাবে SMS করতে হবে। মোবাইলের মেসেজ অপশনকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে কমিউনিকেট করতে চান, আমাদের ফেসবুক অ্যাড্রেসটি বলে দিচ্ছি www.facebook.com/radiofurti। আমরা চলে যাবো এখন, আমাদের আরো একজন অতিথি আছেন যিনি এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করলেন, এবং আমি শুরুতে জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার্স, আমার নাম রায়হান আহমেদ রাকিব, আমি যাত্রাবাড়ি থেকে আসছি। আমি গত বছর নটরডেম কলেজ থেকে HSC পাশ করছি। আচ্ছা, আমরা সরাসরি আপনার ঘটনায় চলে যাই। জি রাসেল ভাই, আমার ঘটনাটি ঘটে 2008 সালে আমার নানুর বাড়িতে। আমি ঢাকায় পড়াশোনা করি, তো ব্যস্ততার কারণে গ্রামে খুব একটা যাওয়া হয় না, কিন্তু আমার নানুর বাড়িতে একটা বার্ষিক ওরস হয় আর কি, ওরস শরীফ যাকে বলে ওরা হয়। তো সেক্ষেত্রে আমরা প্রতিবারই সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করি। তো বরাবর মতো 2008 সালেও আমরা সবাই মিলে যাই, ফ্যামিলি সবাই মিলে। তো ওই ওরসে রাতের বেলা একটা মাহফিলের ব্যবস্থা করা হয়, অনেক ভালো লাগে, সব শুনতেও ভালো লাগে। তো আমরা ঠিক করি যে ওই দিন রাতে আমি, আমার এক মামতো ভাই নাম হচ্ছে মুরাদ, আমাদের দুজনের সাথে এই ঘটনাটি ঘটে। তো আমরা দুজন আমি আর মুরাদ মিলে প্ল্যান করি যে আজকে আমরা এই রাতের বেলা এই মাহফিলে থাকবো। তো এই নিয়ে আমরা বিভিন্ন প্ল্যান করি যে কি করা যায়। তখন আমি মুরাদকে বলি, চল আগে বাড়ি থেকে গিয়ে খেয়ে আসি, যদি না খাই তাহলে তো সারা রাত না খেয়ে থাকতে হবে এবং এতে অনেক প্রবলেম হতে পারে। তো মুরাদ বলে ঠিক আছে চল বাড়িতে যাই। তো আমরা বাড়িতে আসি এবং আমার ওই মামার বাড়ির আরো অনেক ছেলে ছিল, আমরা সবাই একসাথে বাড়িতে আসি এবং বলছি সবাই একসাথে যাব। তো আমরা একসাথে আসার পর, যেহেতু আমি ঢাকা থেকে আসছি, তো গ্রামের যে মামাতো ভাই ছিল সবাই মিলে আমরা অনেক আড্ডা দিলাম, গল্প করলাম। এতে অনেক রাত হয়ে যায়, মেবি 11টা বেজে যায়। 11টা বাজার পরে আমরা বাসায় যাই, যাওয়ার পরে খাওয়া দাওয়া করি এবং খাওয়া দাওয়া করার পরে এবং খালু সবার সাথে গল্প করতে করতে রাতে 2টা বেজে যায়। ঠিক তখনই আমরা মাহফিলের আওয়াজ শুনতে পাই যে মাহফিলটা শুরু হয়ে গেছে। তখন মুরাদ বলে, চল যাবি না মাহফিলে? তো বলছি আজকে যাবো, তো চল আমরা যাই। তো আমি বললাম ঠিক আছে চলো যাই। তা বের হই, কিন্তু বের হওয়ার পর আমি মুরাদকে বলি, মামতো ভাই এখানে না গেলেই হয়, আজকে না ভালো লাগতেছে না, চল যাবো না। তো মুরাদ বলে, না চল, বের হয়েছি যেহেতু যাবো, আর সমস্যা কি, চল এখান থেকে এখানে যাইতে তো বেশিক্ষণ লাগবে না। তো আমি বললাম ঠিক আছে চল। তো আমরা যাই, বের হই। আমার বলা ভালো, আমার নানুর বাড়ি থেকে বের হলে আমরা দক্ষিণ দিক মুখ হয়ে বের হতে হয়, আর পশ্চিম দিকে গেছে মেলা যাওয়ার রাস্তাটা, আর পূর্ব দিকে হচ্ছে একটা কবরস্থান, খুব অন্ধকার।
আর ওখানে একটা পুল আছে অনেক উঁচু, ওখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হতো। তো আমরা প্রথমে নেমেই ওই পুলটার দিকে তাকাই। তো পুলটার দিকে তাকানোর পরে দেখি একটা মানে 6 ফিট আকৃতির একটা মানুষের একটা সাদা কিছু একটা দাঁড়ায় আছে। তো প্রথম আমি এটা কেয়ার করি নাই, মুরাদকে বলি দেখ তো এটা কি। মুরাদ বলে এটা কিছু না, জাস্ট এটা মনে হয় মাঝে মানে যেহেতু শীতকাল ছিল কুয়াশার একটা আবরণ, যা এটা নিয়ে আমরা খুব একটা ভাবি নাই, আমরা হাঁটতে থাকি। তো হাঁটার পর কিছু দূর আমরা হাঁটলাম, হেঁটে আমি আবার পিছনে তাকাই। তো পিছনে তাকিয়ে দেখি ওই মানব মানে সাদা যে আঁচটা ওইটা আমাদের অনেক কাছাকাছি চলে আসছে। তখন আমি মুরাদকে আবার বলি দেখ মামতো ভাই এটা কি। তো মুরাদ তখন কিছুটা আঁচ করতে পারে, যেহেতু গ্রামে থাকে আর আমি কিছুটা বুঝি নাই। তো ও বলতেছে কিছু বলিস না, আল্লাহ আল্লাহ কর আর সামনের দিকে হাঁটতে থাক আর পিছনে তাকাইস না। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমরা আল্লাহ আল্লাহ করতেছি আর সামনের দিকে হাঁটতেছি, কারণ আমাদের ব্যাক করার কোনো ওই ছিল না, কারণ ওই জিনিসটা তখন ওই আমাদের নানুর বাড়ির দরজার সামনে দাঁড়ানো ছিল। তো সেক্ষেত্রে আমরা ব্যাক করতে পারতেছিলাম না, তো আমরা সামনের দিকে হাঁটতে থাকি। হঠাৎ করে আমি আমার বাঁ পাশে তাকাই, বাঁ পাশে তাকানোর সাথে সাথে আমি দেখি ওই জিনিসটা আমার বাঁ পাশে এবং আমার সাথে একদম সাথে। তখন আমি একটা জোরে চিৎকার দিয়ে মুরাদের হাত ধরে দৌড়াতে থাকি আর আল্লাহ আল্লাহ করে, মানে যত জোরে পারছি তত জোরে জোরে আল্লাহ আল্লাহ করতেছি। তো যাওয়ার পরে তো এই ওরস উপলক্ষে মানে সবাই সবার বাড়ির সামনে একটা একটা করে লাইট লাগিয়ে দেয় মানুষের যাতায়াতের জন্য। তো আমরা কিছু দূর অন্ধকার থাকার পরে হঠাৎ এরকম একটা বাড়ির সামনে চলে আসছি, যারা কিনা বাড়ির সামনে একটা লাইট দিয়ে রাখছে। তো আমরা লাইটটার সামনে যাওয়ার পরে ওই জিনিসটা লাইটের সামনে আসতেছে না। তো আর গ্রামে সাধারণত কুয়াশা পড়ে, লাইটটা কেটে যাওয়ার ভয়ে তারা লাইটের উপর একটা টিন জাতীয় কিছু একটা দিয়ে রাখছে। আর ওই টিনের যে ভিতরে আলোটা পড়তেছে আর মানে টিনের ওপাশ থেকে বেশি দূর পর্যন্ত টিনের কারণে বেশি দূর পর্যন্ত আলোটা যেতে পারছে না। তো আমরা স্পষ্ট দেখতেছি ওই সাদা আবরণটা ওই টিনে যে পর্যন্ত কালো আছে ওই কালো স্থান পর্যন্ত একটা মানুষ যখন অপেক্ষা করে এরকম ভাবে হাঁটতেছে, মানে এই পাশ থেকে ওই পাশ, এই পাশ থেকে ওই পাশ। তো আমরা ওইখানে লাইটের নিচে দাঁড়ায় থাকতেছি আর চিন্তা করতেছি মুরাদকে যে যদি কারেন্ট চলে যায় কি হবে। তখন ও বলে কি চিল্লা, মানে তো আমরা দুইজন মিলা চিল্লাইতেছি বাঁচান বাঁচান, কেউ আসেন নাকি বাঁচান। তো মানে কেউ আসতেছে না। তো আমরা প্রায় কতক্ষণ ছিলাম সেটা বলতে পারবো না। হঠাৎ করে দেখতেছি একজন লোক আসতেছে টর্চ মেরে মেরে, উনি হয়তো ওরসে যাবে এমন করে। তো উনি প্রথম এসে আমাদের চেহারায় টর্চ মারতেছে। তো টর্চ মারতেছে কিন্তু উনি আমাদের সামনে আসতেছে না, আমরা বুঝতেছি না কেন উনি আমাদের সামনে আসতেছে না। তো উনি আমাদের চেহারার মধ্যে টর্চ মারতেছে, তো কিছুতেই সামনে আসতেছে না। তো তারপর হঠাৎ করে উনি আস্তে আস্তে সামনে আসতেছে, আমরা বুঝতেছি। আমি লাফাচ্ছি, আমার মামাতো ভাই বলতেছে, মামাতো ভাই ওনাকে চিনে, ওনার কাকা কাকা বলে চিল্লাচ্ছে। আর আমিও লাফাচ্ছি, আমি চিনি না, তারপরও যেহেতু মামাতো ভাইয়ের কাকা হয় আমার মামা হবে, তো আমিও মামা মামা করে চিল্লাচ্ছি আর বলছে আমাদের বাঁচান। তো ওই লোকটা হঠাৎ করে মানে আস্তে আস্তে ভয়ে ভয়ে আসতেছে, আমি দেখতেছি টসটা মেরে মেরে ভয়ে ভয়ে এসে মুরাদের হাতটা ধরে বলে মুরাদ। তখন মানে আমি বলতেছি আপনারা যে এতক্ষণ ধরে চিল্লাচ্ছি আপনি কিছু বুঝছেন না, আমরা যে বলতেছি যে আমাদের বাঁচান বাঁচান, কই তোমরা চিল্লাচ্ছ। আমি আরো উল্টা ভয় পেয়ে গেছে তোমাদের দেখে, মানে আমি আরো মানে ভাবতেছি না যে এরা কারা, তোমরা স্টিল দাঁড়িয়েছিলা। তখন আমরা অবাক হই, আমি যে লাফাইলাম, আমার মামতো ভাই চিল্লাইলো, আমরা মানে কেমন জানি করতেছি, কিন্তু উনি কিছুই দেখে নাই, উনি জাস্ট দেখছে স্টিল দুইটা মানুষ দাঁড়ায় আছে। উনি প্রথম আমার মুখে লাইট মারে উনি ভয় পান, কারণ আমাকে উনি চিনেন না। তো সেক্ষেত্রে উনি একটু ভয় পেয়েছেন, কিন্তু যখন মুরাদের মুখে লাইট মারে তখন মুরাদকে দেখতে পেয়ে চিনতে পারার কারণে উনি বলতেছে আমি যখন ওকে চিনি তখন আস্তে আস্তে মুরাদের সামনে চলে যাই, এই কারণে তোমাদের ধরি। তো যাই হোক, তো ওনাকে বললাম যে মামা দেখেন তো এই যে আমরা এই যে তখনও কিন্তু ওই সাদা আবরণটা দাঁড়িয়ে ছিল এখানে। তো আমি মামাকে বললাম দেখেন তো ওই জিনিসটা দেখতেছি না, এই যে এখানে একটা যে আমাদের বললো, ওনাকে মানে ঘটনাগুলো বললাম। তখন উনি বলতেছে কই দেখি না, উনিও দেখতেছে না, কিন্তু আমরা স্টিল তখনও দেখতেছি। তখন আমি মামার হাত থেকে টর্চটা নিয়ে বললাম এই যে দেখেন, বলে আমি টর্চটা মারতেই ওই জিনিসটা একটা বাগান ছিল, বাগানের ভিতরে এমন জোরে দৌড় দেয়, মানে দৌড়ে পালিয়ে যাওয়ার মতো আর কি একটা দৌড় দেয়। তখন আমি মামাকে বলি মামা এখন কি করা যায়। মামা বলে দেখো এটা একটা মানে তুমি এখন বাসায় যাওয়া ঠিক হবে না, তোমরা চলো ওরসে চলো, এখানে যেহেতু হুজুর আছে হুজুর থেকে এটা জানাই। তখন আমরা মানে গেলাম, যাওয়ার পরে আমরা ওই ওরসে যাই, ওই হুজুরকে বলার পরে হুজুরে মানে চোখ বন্ধ করে ছিল। তারপর সব কাহিনী শুনে উনি বলে এটা একটা আত্মা ছিল, আর কি জানি তোমরা কি করছে জানি না, কিন্তু ও আজকে তোমাদের মারার জন্য তোমাদের পিছু নিছে, এবং ওই লাইটটা যদি না থাকতো ও তোমাদের আজকে মেরে ফেলতো আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব এবং বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবার ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ये भाई बहुत एफएम।
শুনছেন সব সময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 1:40 আমি রাসেল আছির সাথে আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা এবং দেখতে পাচ্ছি অলরেডি কিছু SMS চলে আসছে। আচ্ছা, একটা সরি একটা আমার বলা উচিত সবাইকে, কারণ আমাদের টেকনিক্যাল ঝামেলার জন্য আগে প্লে করা একটা ঘটনা আজকে আবারও প্রচারিত হয়েছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমাদেরকে রাহিব SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন RJ সোহেল ফ্রম মানিকগঞ্জ। আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও SMS করেছেন আমাদেরকে SMS করেছেন অভি SMS করেছেন রাহিব। আচ্ছা, SMS করেছেন সুজন। এছাড়াও বিপুল আমাদের SMS করেছেন আমাদেরকে তানভি ময়মনসিং থেকে। মাইশা বিনতে রৌফ আমাদের SMS করেছেন নবাবপুর রোড সিলেট থেকে। এছাড়াও আমাদেরকে SMS